আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা শুরু করতেছি। সো আজকের সেশনে হচ্ছে আমরা মেইনলি কোড ফোর্সেস অ্যাড করে আর কোডশেফ এইসব জায়গায় কীভাবে লাইক রেটিং আপ করা যায় এই ধরনের জিনিস নিয়ে কথা বলবো। অ্যান্ড প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে রেটিং নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। গুড বাই। আচ্ছা ওয়েট, এটা অন করি না এখন। সো রেটিং নিয়ে চিন্তা করা আসলে অত লাভ নাই, বিকজ আমরা যদি মেইন ফোকাসটা আইজিপিসি আইবিসি এই টাইপের কন্টেস্টে দিই তাহলে কোড ফোর্সেসের র্যাঙ্কটা অত ম্যাটার করে না। বাট স্টিল লাইক একটা সার্টেন লেভেল পর্যন্ত এটা আসলে ম্যাটার করে। লাইক সায়ান ব্লু হইতে পারলেও অ্যাটলিস্ট গুড ইনাফ বলা যায় যে ওইসব কন্টেস্টে আপনি যখন বড় কন্টেস্টে যাবেন তখন অ্যাটলিস্ট কিছু না কিছু হিট করতে পারবেন। হ্যাঁ, সো সায়ান বা ব্লু যদি আমি টার্গেট হিসেবে সেট করি তাহলে আমাদের কাছ থেকে ইন্টেন্ডেড কি, লাইক মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাকে খুব কুইকলি কোড করতে পারতে হবে। জেনারেলি ডিভ ওয়ান তো করতে পারবেন না, ডিভ 3, ডিভ 4, ডিভ 2। তো এই কন্টেস্টগুলোতে দেখা যায় যে প্রবলেমগুলো তো সর্ট করা থাকে। অ্যান্ড জেনারেলি আপনার রিচেবল প্রবলেম যেগুলা, লাইক ধরেন ডিভ 2তে আপনি হয়তো ABC করতে পারেন, ওই প্রবলেমগুলোই যদি আপনি কুইকলি করতে পারেন তাইলেও হচ্ছে আপনি রেটিং গেইন করতে পারবেন অনেক। অ্যান্ড স্লোলি আপনি হচ্ছে আরও ডিফিকাল্ট প্রবলেমগুলোর জন্য তখন থিঙ্ক করার টাইম পাবেন। আপনি যত কুইকলি একটা ইজি প্রবলেম সলভ করতে পারবেন তত বেশি টাইম একটা হার্ডার প্রবলেমে দিতে পারবেন। অ্যান্ড দেখা যায় যে কোড ফোর্সেসে বা কোডশেফ অ্যাড কোডার যেগুলোই বলি, অনলাইনে কন্টেস্টগুলোতে আর কি 2 ঘন্টার মাত্র কন্টেস্ট থাকে। সো অ্যান্ড সোলো কন্টেস্ট। সো আপনি যদি কোনো একটা প্রবলেম সলভ করতে যে বাগ ফিক্স করতে হয়, মোরাললেস বলতে পারেন যে ওই কন্টেস্ট আপনার শেষ। ওই বাগ ফিক্স করতে করতেই সময় চলে যাবে। সো কুইকলি কোড করতে পারা অ্যান্ড অ্যাকুরেট কোড করা খুবই ইম্পর্টেন্ট আর কি। 5 ঘন্টার কন্টেস্টগুলোতে দেখা যায় যে ওটা অতটা এফেক্ট ফেলে না যতটা না 2 ঘন্টার কন্টেস্টে ফেলে। তো আচ্ছা, আমরা ফার্স্টে একটা প্রবলেম দেখি, এই প্রবলেমটা সলভ করতে 2 মিনিট দিব, বিকজ এইটা একটা ডিভ 2 কন্টেস্টের ইউ আর এক্সপেক্টেড টু সলভ দিস থিংস লাইক ইন লেস দ্যান 5 মিনিটস। সো একটা ট্রেজার আছে A.5 মিটার, মানে এ যদি 10 হয় তাহলে 10.5 মিটার্স আন্ডারগ্রাউন্ড হচ্ছে একটা ট্রেজার আছে। সো আমি যদি বলি মাটি থেকে নিচে 10.5 মিটারে। এখন অ্যালিস অ্যান্ড বব হচ্ছে প্রত্যেক দিন এসে এসে মাটি খুঁড়ে, এক একদিন এক একজন ঘুরে অল্টারনেটিং করে ঘুরতে থাকে। অ্যালিস হচ্ছে প্রথম দিন করে, অ্যালিস হচ্ছে X মিটার ডিক করে, বব অলওয়েজ Y মিটার ডিক করে। বলতে হবে যে কে ফার্স্ট ট্রেজারটা পাবে। X Y A এগুলো হচ্ছে আপ টু 10⁹ বড়। সো কী হবে অ্যান্সার? লেটস সে আমি যদি এক্সাম্পল দিতে থাকি যে X = 5 বললাম, Y = 2 বললাম, তাহলে অ্যালিস এসে প্রথম দিন 5 মিটার গর্ত খুঁড়বে, দেন বব এসে 2 মিটার, দেন অ্যালিস এসে 7 মিটার থেকে খোঁড়া শুরু করবে অ্যান্ড ট্রেজারটা পেয়ে যাবে। .5টা দেওয়া হয়েছে যে জাস্ট ইজ অফ ওয়ার্কের জন্য। জেনারেল বলবো সলিউশন। আচ্ছা, কিভাবে কুইকলি করা যায়? আইডিয়া ঠিক দিকেই আছে, বাট ক্লিনলি কেউ বলতেছে না এখনো। হুম হুম XY দিয়ে বলো তাহলে কি হবে। আমি 7 জানি না। 7 কি? ইনপুটে A, X, Y এই 3টা ভ্যালু দেওয়া আছে। ওইটাই। সো এ যেটা আছে সেটাকে আমি যদি জাস্ট মড X + Y নেই,
তাহলে কি দিবে এক্স প্লাস ওয়াই ইসেনশিয়ালি মিন করতেছে যে অ্যালিস অ্যান্ড বব দুইজন মিলে ঘুরতেছে। সো দুইজনে মিলে প্রত্যেক দিন যদি মানে প্রত্যেক 2 দিনের স্কোর যদি আমি কেটে দিই তাহলে কত বাকি থাকে এ মড এক্স প্লাস ওয়াই, রাইট? অ্যান্ড এইটুকু মাটি এখনও খোঁড়া বাকি, অ্যান্ড অ্যালিস এসে প্রথম ঘুরবে। সো এটা যদি লেস দ্যান এ সরি নট এ এক্স হয় তাহলে আমি বলতে পারবো যে নেক্সট দিন অ্যালিস এসে মানে ট্রেজারটা পাবে, আর যদি তা না হয় গ্রেটার ইকুয়াল এক্স হয় তাহলে বলবো যে বব এসে ঘুরবে। এটাই। সো এটা কি বোঝা গেছে সলিউশনটা, মানে কি আসলো? সো এই জিনিসগুলো কি মনে হয় কতক্ষণে ফিগার আউট করা পসিবল? মানে আন্ডার 5 মিনিট ডুয়েবল, রাইট? সো এরকমই, অ্যান্ড এটা আরও আস্তে আস্তে করলে আর কি 2-3 মিনিটেই করা যায়। সো আমরা পরের প্রবলেমটা যাই। কি হলো? হ্যাঁ আচ্ছা ওকে। তো আমাদের মেইনলি কী কী জিনিস মাস্টার করতে হবে কোড ফোর্সেসে যদি আমরা ফোকাসটা রাখি? এখানে একটা বড় ডিফারেন্স থাকবে আসলে। যদি আমরা সিএফএ প্র্যাকটিস করতে চাই তাহলে একটা সেট অফ জিনিস শেখা লাগে, আর অনসাইট কন্টেস্টের জন্য আসলে আরেকটু ডিফারেন্ট হয় সেট আপটা। তো সিএফএ সব থেকে পপুলার জিনিসগুলো হচ্ছে ম্যাথ, ডিপি, গ্রিডি, বাইনারি সার্চ, ব্রুট ফোর্স। এইটা মানে অহরহ মানে প্রত্যেক কন্টেস্টে অলওয়েজ থাকি। এখন ম্যাথ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এটার মানে যে কোনো প্রবলেমে আপনার যে কোনো সময় লাগবে। সো ডিপি হচ্ছে আমরা এই ফুল ওয়ার্কশপে একবারও টাচ করি নাই, এটা খুব বড় একটা সাইট। সো 2 ঘন্টার ক্লাসে এটা করা পসিবল ছিল না আসলে, সো আমরা এটা টাচ করি নাই। বাট আমি হচ্ছে পরে এটার ভালো ভালো লিঙ্ক দিয়ে দেবো। ইনফ্যাক্ট আমাদের অ্যাডভান্স সেশনের ক্লাস নেওয়ার সময় আমি বেশ 3-4টা রেকর্ড করছিলাম, সো ওইগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। গ্রিডি নিয়ে তো আমরা কথা বলছি, বাইনারি সার্চ, ব্রুট ফোর্স এগুলো নিয়ে কথা বলছি। আর পরে আসে হচ্ছে গ্রাফ থিওরি, ডেটা স্ট্রাকচার, এগুলোর প্রবলেম। ডেটা স্ট্রাকচার অত আসে না, বাট গ্রাফ থিওরির প্রবলেম অনেক আসে, স্পেশালি ট্রি এর উপর প্রবলেমগুলো। ট্রি খুবই পপুলার একটা টপিক ইভেন ইন আইইউপিসি। তো গ্রাফ থিওরি নিয়েও অত কথা বলি নাই, বিকজ গ্রাফ থিওরি, ডিপি এই দুইটাই হচ্ছে 221-এর সিলেবাসের মধ্যে কিছু হলেও দেখানো হয়, বাট অন্য কিছু আমাদের অত সুযোগ হয় না দেখার। সো এই কারণে ওই দুটা একটু বাদ দিয়ে রাখছি, বিকজ ওগুলো তো অনেক টপিক আছে। আর প্রবাবিলিটি অ্যান্ড এক্সপেকটেশন এগুলা লেটস সে প্লাস কম্বিনেটরিক্স এগুলা হচ্ছে ম্যাথের মধ্যেই পড়ে, বাট এগুলা বেশ স্পেশাল জিনিস, অ্যান্ড এগুলো আপনি আস্তে আস্তে আর কি দেখে নিতে পারেন। বাট লোয়ার লেভেলে অতটা লাগে না, কমই লাগে, বাট প্রবাবিলিটির প্রবলেম আপনি হয়তো ডিপ টু এ বিতে জীবনেও দেখবেন না। আর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এটা আর কি স্লাইডটা যখন দেওয়া হবে তখন পাবেন। মানে এটা অনেকেরই জানার কথা অলরেডি, একজন রেড কোডারের একটা ট্রেনিং গাইড দেওয়া আছে সিএফএ এটা। সো এটা দেখতে পারেন চাইলে, আপ টু 2400 রেটিং পর্যন্ত কীভাবে সে প্র্যাকটিস করছে সেটার একটা গাইড আছে ওইখানে। সো কোন লেভেলে সে কী কী জিনিস শিখছিল সেগুলো আর কি ওইখানে বলা আছে, অ্যান্ড কীভাবে প্র্যাকটিস করছিল। লাইক যখন সে হচ্ছে বললো যে 1400 হিট করতে চান, আপনার হচ্ছে স্পিড বাড়াইতে হবে। স্পিড বাড়াতে কী করবেন, অ্যাড কোডারে যে কন্টেস্ট করবেন, অ্যাড কোডারের কন্টেস্টগুলোতে হচ্ছে প্রবলেমের স্টোরি নাই কোনো। সো ওইগুলার প্রবলেমে জাস্ট বলা থাকে যে এই কাজ করো, এটা সামহাও করো কুইকলি। আর সিএফএ তো দেখেনি যে মানে অ্যাড হক টাইপের প্রবলেম বেশি থাকে, অ্যাড কোডারে ওই স্টাইলের প্রবলেম একটু কম থাকে। সো স্পিডের উপর ফোকাস করতে চাইলে অ্যাড কোডার গুড, প্রসেসও ফাইন। আর কোনো স্পেসিফিক ট্যাগ দিয়ে ট্যাগে মাস্টারি আনতে চাইলে আর কি সিএফের ট্যাগ দিয়ে ফিল্টার আউট করাটা বেশ ইউজফুল একটা ফিচার। এটা তো জানেন আর কি, যে কোড ফোর্সেসে রেটিং দিয়ে সর্ট করা যায়, দেন কোনো একটা স্পেসিফিক টপিক দিয়ে সর্ট অ্যান্ড সার্চ করা যায়। সো ওইগুলো ইউজ করবেন। আচ্ছা, এই প্রবলেমটা আমি আর কি শুরুতে বলে দিয়েছিলাম যে আমাদের কাছে কিছু কালারফুল গ্লাভ আছে। আয়াত কালারের হচ্ছে এলআইটা লেফট গ্লাভ আছে এবং আরআইটা রাইট গ্লাভ আছে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে কারেন্ট চলে গেছে, সো এই অবস্থার মধ্যে কেটা ম্যাচিং পেয়ার খুঁজতে চাই। একটা ম্যাচিং পেয়ার হয় কখন, যখন আমি হচ্ছে সেটা একই কালারের লেফট অ্যান্ড রাইট কালারের গ্লাভটা নেই, আমি চাই যে কেটা ডিফারেন্ট কালারের গ্লাভ পিক করতে। সো আমাকে বলতে হবে যে মিনিমাম কতগুলো গ্লাভ পিক করলে আমরা এটা এনশিওর করতে পারি। ফর এক্সাম্পল, যখন N1 অ্যান্ড K1, সো আমি একটা কালারেরই আছে, একটাই কালার চাই, অ্যান্ড লেফট গ্লাভ আছে লেটসে 100টা, প্রথম কালারের 100টা, রাইট গ্লাভ আছে প্রথম কালারের একটা, তাহলে অ্যান্সার হচ্ছে 101, বিকজ
আমি যদি 100টাও গ্লাভ পিক করি তাহলে এমন হতে পারে যে সবগুলাই লেফট গ্লাভটা, একটাও রাইট গ্লাভ আসে না। সো অ্যান্সার এই জন্য 101। এক্সাম্পল 2তে যদি দেখি যে 3টা গ্লাভ আছে, সরি 3টা কালারের গ্লাভ আছে অ্যান্ড 2টা ডিফারেন্ট কালারের পেয়ার চাই আমি অ্যাটলিস্ট। সো গ্লাভের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম যে লেফট গ্লাভের কালারগুলো এরকম আছে, রাইট গ্লাভের কালারগুলো এরকম আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 303। এটা কিভাবে আসছে? আচ্ছা, এটা বোঝার আগে আমরা হচ্ছে জাস্ট এটা চিন্তা করি যে ম্যাক্সিমাম আমাদের কতগুলা গ্লাভ পিক করা লাগবে যে তখনও একটাও পেয়ার আসে নাই। ওয়ার্স্ট সিচুয়েশনটা চিন্তা করতেছি, বিকজ আমাকে বলছে যে মিনিমাম কতগুলা গ্লাভ তুলতেই হবে। সো আমাকে অবশ্যই এটাই চিন্তা করতে হবে যে ওয়ার্স্ট কেসে আমার সাথে কি ঘটনাটা ঘটবে, অ্যান্ড ওইটা নিয়েই আসলে কাজ করাটাই ইনাফ। সো আমার সাথে কি হতে পারে, আমি অনেকগুলা গ্লাভ পিক করলাম, সবগুলাই ইদার লেফট গ্লাভ অথবা সবগুলাই ইদার রাইট গ্লাভ, কারোর সাথে কারোর কালার ম্যাচ নাই। মানে একটা লেফট থাকলে ওটা কোনো রাইট নেই, রাইট থাকলে কোনো লেফট নেই। তার মানে কি, আমি এসেনশিয়ালি এতগুলা গ্লাভ পিক করতেছি, এতগুলা গ্লাভ পিক করলাম অ্যান্ড স্টিল আমি একটাও ম্যাচিং পেয়ার পেলাম না। এরপরে যে এটা বোঝা যায় যে এরপরে আমি যখনই একটা করে গ্লাভ পিক করব তখনই একটা একটা করে ম্যাচিং গ্লাভ আসবে, নট নেসেসারিলি ডিফারেন্ট কালারের আসবে, বাট ম্যাচিং কালার পাচ্ছি অ্যাটলিস্ট। সো তারপরে আমি যদি চিন্তা করি যে ওকে আগের কেসটাতেই যদি যাই 100 200 1 1, সো চিন্তা করলাম যে ওকে আমি 200টা পিক করলাম, একটা গ্লাভ পিক করলাম, একটা গ্লাভ পিক করলাম, ধরা যাক এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো আমি সোফার 202টা গ্লাভ পিক করে ফেলছি অ্যান্ড এখনও আমার একটাও পেয়ার আসেনি। এরপরে আমার সাথে কি ঘটনা ঘটতে পারে যে আমি এখন গ্লাভ পিক করতেছি বাট একটা একটা করে কালার আসতেছে, সেম কালারটাই বারবার আসতেছে। আমার টাস্ক হচ্ছে কেটা ডিফারেন্ট কালারের গ্লাভ আসা এনশিওর করা। সো আমি কি করতে পারি যে এরকম সিচুয়েশন চিন্তা করতে পারি না যে বাকি যেই গ্লাভগুলো আছে তাদের মধ্যে থেকে K-1টা ম্যাক্সিমাম যে এলিমেন্টটা আছে তাদেরকে যোগ করলাম। সো K-1টা ম্যাক্সিমাম অ্যামাউন্টের গ্লাভ যদি চিন্তা করি তাহলে ওদের সবগুলাকে নিয়ে নিলে স্টিল আমি হচ্ছে K-1টা পেয়ার পাই ডিফারেন্ট কালারের। সো তারপরে যে আমি যখন আরেকটা গ্লাভ পিক করব তখন হচ্ছে আমি kth কালারের গ্লাভটা পিক পাচ্ছি। সো প্লাস তাহলে এখানে কত হবে, যেহেতু 2টা গ্লাভ চাই, 2টা কালারের গ্লাভ চাই, সো পরেরটা হবে 100। দেন আমি যখনই আরেকটা পিক করব তখন সেটা হচ্ছে আমাকে kth কালারটা দিচ্ছে। সো সলিউশনটা আসলে এইটাই, এখানে ওইটাই বলা আছে ইনটিউশনটা। সো সলিউশন হচ্ছে সামেশন অফ ম্যাক্স li, ri, অ্যান্ড দেন ম্যাক্সগুলো নিয়ে নেওয়ার পরে আমি যদি চিন্তা করি যে আরেকটা অ্যারে সি বানালাম, ci হচ্ছে মিনিমাম অফ li, ri, তাইলে মানে যেটা নেওয়া হয় নাই যে সাইডটা, দেন আমি সি অ্যারেটাকে হচ্ছে সর্ট করলাম, সর্ট সি ইন নন ডিক্রিজিং অর্ডার। তাহলে সি অ্যারের মধ্যে আমি এখন ম্যাক্সিমাম K-1টা এলিমেন্ট যোগ করব। সো প্লাস আচ্ছা এটাকে নন ডিক্রিজিং না বলে নন ইনক্রিজিং দিই, তাহলে প্রথম K-1টাই হবে নন ইনক্রিজিং। সো সি আর এটা হচ্ছে এরকম করে করে গেছে সামথিং লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল সামথিং এরকম। দেন এই অ্যারেটার মধ্যে হচ্ছে i ইকুয়াল টু লেটস সে 1 ইন্ডেক্স যদি করি 1 থেকে K-1 ci সাম নিব প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। সো এটা কি ক্লিয়ার সবার? নেক্সট প্রবলেমে যাব। ওকে, সো এটা হচ্ছে একটা প্রবলেম বি ছিল। কি মনে হয় এটা কতক্ষণে পারা যাবে? মানে অলরেডি একজন শুরুর দিকে হচ্ছে সলিউশন বলে দিছিল। সো 20 মিনিটস ডুয়েবল। 10-15 হলেও নাইস হয়, বাট 20 শুড বি ফাইন। মানে আপনি যদি সায়ানে হিট করতে চান ওইটা গুড ইনাফ আমি মনে করি। আচ্ছা, এবার আমরা একটা সুন্দর জিনিস নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে অত ডিসকাস করার সময় হয় নাই, বাট এখন একটু বলে রাখি, ইনভ্যারিয়েন্টস অ্যান্ড মোনোভ্যারিয়েন্টস। সো ইনভ্যারিয়েন্ট কি? এটা হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা কিছু অপারেশনের পরেও চেঞ্জ হয় না, কখনোই চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে। সাপোজ যে আমাদের কাছে একটা অ্যারে আছে, এখন অ্যারের মধ্যে আমরা লেটস সে অ্যারেটা ধরলাম 1 2 3 4 6 7।
এখন এর মধ্যে আমরা এই অপারেশনটা করতে পারি যত খুশি ততবার, সেটা হচ্ছে যে কোনো একটা ইন্ডেক্স পিক করব, এই ইন্ডেক্সের সামনে আরেকটা ইন্ডেক্স থাকতে হবে, এরকম ইন্ডেক্স, দেন ওই নাম্বারটার সাথে +1 করব অ্যান্ড পরের নাম্বারটার সাথে হচ্ছে -1 করব। এরকম করে করে আমি হচ্ছে এর মধ্যে যত খুশি চেঞ্জ আনতে পারি। আচ্ছা, সো এইখানে আমরা কি বলতে পারি যে কোনো একটা কিছু কনস্ট্যান্ট থাকে অলওয়েজ, দেখাই যাইতেছে এবার আইটেমাইজ হয় না, সবগুলো একসাথে শো করে দিচ্ছে। কম্পাইলের কিছু একটা ঝামেলা দিচ্ছে আজকে। আচ্ছা, সো এইরকম করে আমি যদি অপারেশনগুলো করি তাহলে এটা অবভিয়াস যে এই অ্যারের সবগুলো এলিমেন্টের সাম যেটা, এটা আসলে কখনোই চেঞ্জ হয় না, বিকজ একটা এলিমেন্টের সাথে যোগ 1 হচ্ছে আর একটার সাথে -1 হচ্ছে। এখন আমাকে যদি তাহলে আরেকটা অ্যারে দেয় বি, দিয়ে বললো যে এই অ্যারেটার মধ্যে ওই অপারেশনটা করে বি বানানো যায় কিনা, তাহলে আমার ফার্স্ট ইনস্টিংক্টটাই কি, যে ওই ইনভ্যারিয়েন্টটা স্যাটিসফাইড কিনা বি এর মধ্যে। তো বি যদি ওইটা স্যাটিসফাই না করে জীবনেও পসিবল না। সো এটাই হচ্ছে ইনভ্যারিয়েন্টের মূল ফোকাসটা এখানেই, যে একটা প্রপার্টি দেয় যেটা আপনি চেক করে বুঝতে পারবেন যে কোনো একটা কিছু পসিবল কিনা। সো এটা আপনি এখানে প্রুফও করতে পারবেন ইনফ্যাক্ট, যে যদি সামটা সেম থাকে এ এবং বি এর মধ্যে, তাইলে অ্যাকচুয়ালি এ থেকে বি বানানো পসিবল অলওয়েজ, এটাও প্রুফ করতে পারবেন চাইলে। আচ্ছা, মোনোভেরিয়েন্ট সিমিলার ইনভ্যারিয়েন্টের মতনই বেসিক্যালি। এখানে আপনার ইনস্টেড অফ স্টেইং কনস্ট্যান্ট, এটা হচ্ছে সেম ডিরেকশনে অলওয়েজ চেঞ্জ হয়। সো এটা হয়তো অলওয়েজ নন ইনক্রিজিং থাকতে পারে বা নন ডিক্রিজিং থাকতে পারে, বাট ওই ডিরেকশনটা কখনো চেঞ্জ হবে না। সো বাড়তেছে অলওয়েজ বা কমতেছে অলওয়েজ এরকম। যেমন ধরেন যে একটা অ্যারে আছে লেটসে, যে আচ্ছা এই পেজে না দেখে লেটসে এই অ্যারেটাই, এই অ্যারের মধ্যে আপনি হচ্ছে অপারেশনস অ্যাপ্লাই করবেন যে কোনো দুইটা ইন্ডেক্স যদি এমন থাকে যে, সরি না ওরকম না, হ্যাঁ ধরেন এই অ্যারের ভিতরে যতবার আপনি দেখবেন যে কোনো একটা ইন্ডেক্স আছে যেখানে AI ইজ গ্রেটার দেন AI+1, মানে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা সামনেরটার থেকে বড়, তাইলে আপনি হচ্ছে দুইটা ধরে সলভ করবেন। তাইলে এরকম করলে কি চেঞ্জ হয়, কারোর কি আইডিয়া আছে এটার? মানে এখানে কি কোনো একটা কিছু আছে যেটা হচ্ছে সেম ওয়েতে কমে বা বাড়ে? সো এখানে যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে ইনভার্সন, আই গেস। ইনভার্সন কি, বেসিক্যালি কোনো একটা অ্যারের ভিতরে কতগুলা ইন্ডেক্স আছে যেখানে, সরি নট ইন্ডেক্স, মানে কতগুলা এরকম পেয়ার আছে যেখানে AI গ্রেটার দেন AJ, যেখানে I লেস দেন J। সো I লেস দেন J মানে দুইটা ইন্ডেক্স পিক করতেছেন, একটা সামনে একটা তারপরে, প্রথমটা হচ্ছে সেকেন্ডটা মানে পরেরটার থেকে বড়। সো মানে আপনি যদি নর্মাল সর্ট করতেন তাহলে এই দুইটার অর্ডার উল্টাইতে হতো, এরকম হলে এটাকে ইনভার্সন বলে। অ্যান্ড এই সিচুয়েশনটায় যেটা প্রেজেন্ট করলাম এখানে নিচে, এখানে অলওয়েজ দেখা যায় যে আপনি যদি এরকম পাশাপাশি দুইটা দেখে সলভ করে দেন তাহলে অলওয়েজ ইনভার্সন 1 কমে, এটা 2 কমাবে না, 3 কমাবে না, এটা বাড়াবে না, এটা অলওয়েজ 1 কমাবে। সো এটা হচ্ছে একটা মোনোভ্যারিয়েন্টের এক্সাম্পল। এখন ধরেন আমরা এরকম কাজ করলাম যে একটা আনসর্টেড অ্যারে নিলাম লেটসে, একটা সর্টেড অ্যারেতে ইনভার্সন কত? 0টা, রাইট? বিকজ কোনো ইন্ডেক্স নাই যেটা হচ্ছে সর্ট করলে আগে পরে সুইচ হয়ে যেত, কোনো পেয়ার নেই এরকম। আচ্ছা, সো আমরা যদি এই কাজটা করি, ওই উপরের অপারেশনটা, যে যতক্ষণ পর্যন্ত AI গ্রেটার দেন AI+1 এরকম একটা লোকেশন আছে, আমি যা সলভ করে দিব, তাহলে কি হবে যে ইনভার্সনের সংখ্যা 1 করে কমতেছে। তো সো আলটিমেটলি কি এই অ্যারেটা শর্ট হয়ে যাবে না যদি আমি এটা রিপিট করতে থাকি? কতবার সলভ করা লাগবে অ্যাটমোস্ট? n² মানে অ্যাকুরেটলি বলতে পারবেন, মানে একটা অ্যারেতে ম্যাক্সিমাম ইনভার্সন কখন হয়? রিভার্স সর্টেড থাকলে। সো রিভার্স সর্টেড থাকলে ম্যাক্স ইনভার্সন, অ্যান্ড ওইটা হচ্ছে NC2টা। তো
অর্ডার এন স্কোয়ার, ওটা ঠিক আছে। সো ও অফ এন স্কোয়ারটা সোয়াপ করলে দেন হচ্ছে অ্যারেটা শর্ট হচ্ছে। অ্যান্ড শর্ট হচ্ছে যে এটা কিন্তু বোঝা যাচ্ছে খুব ইজিলি এখান থেকে মনোভেরিয়েন্ট থেকে, বিকজ আমরা জানি যে অ্যারের ইনভার্সনের সংখ্যা কখনো 0 থেকে কম হতে পারে না। অ্যান্ড যতই আসে এন স্কোয়ারটা সোয়াপের পরে হচ্ছে এটা 1 করে কমতে কমতে 0-তে হিট করতে হবে। সো এটা কি সর্টিং অ্যালগরিদম? বাবল সর্ট। বাবল সর্ট এমনি কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে। এটা এরকম যে দুইটা ব্লগের লিঙ্ক দেওয়া আছে, এগুলো পরে দেখে নিন। ইনভ্যারিয়েন্ট আর মনোভ্যারিয়েন্ট নিয়ে মানে জানতে চাইলে এই ব্লগ সেকেন্ড ব্লগটা থেকে আর কি এই প্রবলেমটা নিছি, বেশ সুন্দর অ্যান্ড সিম্পল আর কি। প্রবলেমটা হচ্ছে একটা ডিফ টু কন্টেস্টের সো 2000-এর উপরে রেটেড, বাট আমি জাস্ট ডেমনস্ট্রেট করতে চাইছি মানে এটা দিয়ে কী করা যেতে পারে। সো এন ইন্টিজারের একটা অ্যারে আছে A1 to AN, অ্যান্ড আমরা হচ্ছে এরকম অপারেশন করতে পারি যে কোনো একটা আই নিব যার লেফট রাইট দুই সাইডেই কিছু না কিছু আছে। সো লেফট বাউন্ডারি রাইট বাউন্ডারির ইন্ডেক্সটা নিতে পারবো না, অ্যান্ড নিয়ে এই কাজটা করতে পারবো যে এআইকে সামনেরটা আগেরটা এই দুটা যোগফল মাইনাস এআই এই ভ্যালুটা দিয়ে অ্যাসাইন করে দিব। সো বলতে হবে যে এই এ অ্যারেটাকে আরেকটা অ্যারে বি এর সমান বানানো যায় নাকি। আর এখানে একটা সেকেন্ড প্রবলেম দেওয়া আছে, এটা আমি হচ্ছে আজকে থ্রেডের মধ্যে দিয়ে দিব, ডিসকর্ডে আলোচনা করা যাবে এটা। সো একটা অপারেশন করলে এই উপরেরটার থেকে নিচেরটায় চলে আসি আমরা। যেহেতু এইখানের এই অপারেশনটা মানে পাশাপাশি এলিমেন্টের উপরে নির্ভরশীল, রাইট, লেফট রাইট দুইটার সাথেই, সো এমন একটা কিছু নিয়ে চিন্তা করা যেতে পারে যেটা হচ্ছে লাইক পাশাপাশি জিনিসের উপরে রিলেট করে। সো এটা আমি সই করে দিই, বিকজ এটা মানে না দেখা থাকলে আগে থেকে একটু ডিফিকাল্ট টু ফিগার আউট। বাট আচ্ছা, সো আমি যদি পাশাপাশি এলিমেন্টের মধ্যে ডিফারেন্স দেখি, সো এখানে কী ছিল AI মাইনাস AI মাইনাস 1, অ্যান্ড এখানে ছিল AI প্লাস 1 মাইনাস AI মাইনাস 1। সো এটা হচ্ছে এই দুইটার ডিফারেন্স, সামনেরটার থেকে পিছনেরটা মাইনাস করছে আর কি, ডিফারেন্স। ও AI হবে, আচ্ছা। AI মাইনাস AI মাইনাস, ওকে ঠিক আছে। আর নিচেরটার জন্য যদি দেখি তাহলে কি হয়, এই দুইটার ডিফারেন্স কত? AI প্লাস 1 মাইনাস AI, অ্যান্ড এই দুইটার ডিফারেন্স কত? প্লাস 1 মাইনাস এটা, সো AI মাইনাস AI মাইনাস 1। কিছু কি নোটিস করা যায়? ফিস ফিস করে আমি সোয়াপ সোয়াপ শুনতেছি। সো অ্যারের উপরে ওই অপারেশনটা করা হচ্ছে ডিফারেন্স অ্যারের মধ্যে সোয়াপ করা। তো এখন কি বলতে পারবেন যে মানে কিভাবে চেক করতে পারি এ থেকে বি বানানো যায় নাকি? সো এ অ্যারেটার ডিফারেন্স অ্যারেটা বাইর করবেন, বি অ্যারেটার ডিফারেন্স অ্যারে বাইর করবেন, দেন দেখবেন যে দুইটা অ্যারে সেম এলিমেন্ট আছে কিনা সবগুলোর জন্য। সো ইজিয়েস্ট হচ্ছে দুইটাই শর্ট করেন, দেখেন যে দুইটা অ্যারে এবার সেম নাকি। সো এইটাই, বাট এখানে ক্যাচ আছে, মানে এটাই সলিউশন না, আসলে ফুল সলিউশন না, ছোট্ট একটা ডিটেল আছে, ওইটা ফিগার আউট করেন বিফোর দি এন্ড অফ সেশন, ফিগার আউট করতে পারলে ভালো।
সো এখানে ছোট্ট একটা সিম্পল ডিটেল মিসিং আছে, এটাই মেইন সলিউশন, বাট লাস্টে আরেকটা চেক দিতে হবে। হ্যাঁ আচ্ছা, একজন পেয়ে গেছে অলরেডি। ইয়া, 2 এন্ড পয়েন্ট ঠিক থাকতে হবে, এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, বিকজ 2 এন্ড পয়েন্টের উপর কোনো আপডেট করা যায় না। সো এমন হতে পারে যে 2 এন্ড পয়েন্টের ভ্যালু মানে সর্ট করলে মিলে, বাট 2 এন্ড পয়েন্ট মিলে না, ওইটাই জাস্ট লেফট টু চেক। ওকে, সো এটা গেল। সো এই প্রবলেমটাই আসি আমরা। সো এটা নিয়ে বেশ কথা বলা যাবে যে 2D প্লেনের মধ্যে সব পয়েন্ট হচ্ছে বাল্ব আছে, এন্ড সবগুলো ইনিশিয়ালি অফ, বাট একটা ট্রেজার আছে xy তে, xy লোকেশনটা জানি না, বাট ওই পয়েন্টের বাল্বটা হচ্ছে অন। দেন আমার কাছে হচ্ছে বলা আছে যে অনেকগুলো অপারেশন করা হয়েছে, প্রত্যেকটা অপারেশনে ওই রকম করে 4টা পয়েন্ট ক্লিক করা হয়, যেটা শেপটা দেখতে হচ্ছে ওই ব্লু পয়েন্টগুলোর মতো, ওই 4টার মতো দেখতে, ওই রকম শেপে 4টা পয়েন্ট সিলেক্ট করে ওদেরকে ওই বাল্বগুলোকে ফ্লিপ করে দেয়। তো ফ্লিপ করলে মানে এরকম করে অনেক ফ্লিপ করা হয়েছে, এন্ড দেন বলা হয়েছে যে এখন এনটা বাল্ব অন আছে, সেই এনটা বাল্বের কোঅর্ডিনেট আপনাকে বলা হয়েছে, বলতে হবে যে ট্রেজারটা কোথায় ছিল। সো প্রবলেম ডেসক্রিপশন সবার ক্লিয়ার? ওকে, ধরেন আপনাকে বলা হলো যে এই 5টা বাল্ব অন আছে, দেখেই বোঝা যাচ্ছে যে ট্রেজারটা কই ছিল। সিমিলারলি আমি যদি বলি যে এই বাল্বগুলো অন আছে, তাইলেও কিন্তু বোঝা যায় যে ট্রেজারটা কই ছিল। বাট কথা হচ্ছে যে কিভাবে বুঝতে পারি যে দেখেই বোঝা যাচ্ছে বললেই তো হবে না, মানে কি আইডেন্টিফাইং প্রপার্টি থাকতে হবে। সো আমি একটা বলে দিই, সেটা হচ্ছে যে এই শেপটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, ঠিক আছে? এই শেপটার খুব মানে এই শেপটার কিছু প্রপার্টি ফিগার আউট করা ট্রাই করব। সো এইটার অ্যান্ড এটা হচ্ছে ইনভ্যারিয়েন্টের সাথে রিলেটেড একটা প্রবলেম, এই কারণে ওইটা নিয়ে ডিসকাস করে আসছি আমরা। সো খেয়াল করেন, আমরা যদি এই দুইটা লাইন কনসিডার করি, তাহলে একটা আপডেট হইলে কি হয়, আমার ওই দুইটা লাইনের উপর দিয়ে হচ্ছে 2টা বিট ফ্লিপ হয়। আমি যদি পুরা 2D প্লেনটাকে লাইক বিট হিসেবে চিন্তা করি, সব বাল্বগুলোকে বিট হিসেবে চিন্তা করলে 2টা বিট ফ্লিপ হয়, এই কলামে অ্যান্ড এই কলামে। এখন ধরেন যে এই কলামটাতে ট্রেজারটা ছিল না, তার মানে কি ইনিশিয়ালি এটা দেখতে অল জিরোস, অ্যান্ড তার মধ্যে যদি কোনো আপডেট হয় তাহলে সেটার ইদার এই লেফট সাইডটা অর রাইট সাইডটা আসবে ওই কলামের উপর দিয়ে কোনো আপডেট গেলে। তখন কি হবে যে পাশাপাশি 2টা বিট ধরে ফ্লিপ হবে। তো এইখানে কি কোনো ইনভ্যারিয়েন্ট প্রপার্টি বলতে পারবেন যে এই কলামটার কোন জিনিসটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে? আমি আরেকটা কেস দেখাই, সেটা হচ্ছে ধরেন যে এই কলামের মধ্যে ট্রেজারটা ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ, এক্স ডিস্টেন্স, বুঝি নাই। না, অন করে দিতে, বাট কি বললেন? হ্যাঁ, হ্যাঁ তা তো থাকতেছে, বাট আমি জাস্ট ওই কলামটার জন্য চিন্তা করতেছি যে এই কলামে কোনো কিছু নাইস হয় নাকি। ফর এক্সাম্পল দেখেন যে আমি যদি বলতাম যে আপডেটটা হচ্ছে এমন একটা কলামে হয়েছে যেখানে ট্রেজারটা ছিল, তাইলে দেখেন যে এই কলামে এখন 3টা অন হয়ে আছে, বা ধরেন তারপর এখানে ফ্লিপ হইলো, তাহলে এখন এই কলামে কয়টা আছে? স্টিল 3টা। আচ্ছা,
আমি যদি বলতাম যে এই উপরের মানে লেফট সাইডের কলামটাতে যেখানে ছিল না ট্রেজার সেখানে ধরেন আরও একটা আপডেট হয়েছে এইখানে আর এইখানে, তাহলে এখন এই দুইটা অন, সো এইখানে দুইটা, তো এখান থেকে কিছু বোঝা যায় যে কি হচ্ছে। চলে গেছে ও ছবিটা ঠিক আছে। হ্যালো, প্যারিটি, ইয়েস। সো যখন আপনি এই আপডেটটা চিন্তা করতেছেন যে কলাম ওয়াইজ, তখন কি হয়, দুইটা বিট ফ্লিপ হয়, অ্যান্ড ওই কলামের দুইটা বিট ফ্লিপ করলে ইসেনশিয়ালি ওই পুরা কলামের যে বিটগুলো আছে তাদের এক্সরটা বা সবার সাম মড 2-তে সেম থাকে। জোরটা থাকলে জোরই থাকবে, বিজোড় থাকলে বিজোড়ই থাকবে অলওয়েজ। তার মানে কি, আমরা কি এখন তাহলে ট্রেজারটা কোন এক্স কোঅর্ডিনেটে ছিল সেটা বের করতে পারবো? মানে কি চেক করতে হবে আমাকে? একটা ডিফারেন্ট প্যারিটি থাকবে, হ্যাঁ। একটা এক্সে হচ্ছে এক্স্যাক্টলি একটা এক্সেই ডিফারেন্ট প্যারিটি থাকবে, অড থাকবে, হ্যাঁ, ওইটাই খুঁজতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সবগুলা এক্স ধরে এক্সর করলে একটাই পাবা। ওইটাও করা যায়, ওইটা নাইস আর সলিউশন, ইয়েস। ওইটা না করতে চাইলে ম্যাপ বা কাউন্টার কিছু একটা রেখে করতে হবে, বাট ওইটাও করা যায়। সো এটা হচ্ছে এক্স কীভাবে পাওয়া যায় সেটা, যে আমরা হচ্ছে যে এনটা পয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকের এক্সগুলাকে দেখব, এমন একটা এক্স কোঅর্ডিনেট থাকবে যেটার মধ্যে অড সংখ্যক বার ওইটা আসছে, সেইটাই হচ্ছে আমার ট্রেজারের এক্সটা। ওয়াইটা কীভাবে বের করতে পারি? সো কন্টেস্ট টাইমে আমার মনে আছে আমি হচ্ছে এই লাইনে চিন্তা করতেছিলাম, এই লাইনে কোনো ইনভ্যারিয়েন্ট এরকম পাওয়া যায় নাকি, পাই নাই। সো এটাও একটা হিন্ট দিয়ে দিলাম, চিন্তা করেন যে কোন লাইনে যাওয়া যায়। এক্সটা যেরকম খুব সুন্দরভাবে হয়েছে, যে ওই শেপটা যেরকম, যে একটা এক্সের উপর দিয়ে দুইটা, লেফটটাতেও দুইটা রাইটটাতেও দুইটা আপডেট হয়, তো ওই রকম আর কোনো কিছু পাওয়া যায় এখানে? ডায়াগোনালটা, ইয়েস। সো আমরা যদি এই ডায়াগোনাল চিন্তা করি, এই ডায়াগোনালের উপরেও সেম কাহিনীটাই হয়। ওই ডায়াগোনালের উপরে যে বিটগুলো আছে তারাও হচ্ছে সেম অ্যামাউন্ট অফ টাইম ফ্লিপ হয়, সো ওদের জন্য প্যারিটি কন্ডিশনটা সেম। সো তাহলে এবার এই ডায়াগোনালটা আমি কিভাবে ডিটেক্ট করব? এই ডায়াগোনালের উপর কারা, মানে এক্স সেম কিনা সেটা চেক করা খুব ইজি। ডায়াগোনালটা কি বলতে পারি? ডায়াগোনালটাও খুব ইজি আসলে। চিন্তা করেন যে এই পয়েন্টটা যদি ধরেন এক্স কমা ওয়াই হয়, এই পয়েন্টটা কত? y মাইনাস 1। সো এই ডায়াগোনালের উপরে কোনো ইনভ্যারিয়েন্ট আছে? এদের সাম ইনভ্যারিয়েন্ট এখানে। এই ডায়াগোনালের উপর যত পয়েন্ট আছে তাদের এক্স প্লাস ওয়াই সেম, মানে এটারও এক্স প্লাস ওয়াই যত, এটারও এক্স প্লাস ওয়াই যত। সো এটাও একটা গুড টু নো জিনিস, যে কোনো সময় ডায়াগোনালকে আপনি হচ্ছে এই ডায়াগোনালটাকে হচ্ছে অলওয়েজ এক্স প্লাস ওয়াই ইনভ্যারিয়েন্ট ধরতে পারবেন, অ্যান্ড অপোজিং যেটা আছে সেটাকে অলওয়েজ এক্স মাইনাস ওয়াইয়ের ইনভ্যারিয়েন্ট চিন্তা করতে পারবেন। এভাবে হচ্ছে ডায়াগোনাল হ্যাশ করা যায় চাইলে। সো এটা মানে আপনি এখন বেসিক্যালি তাহলে চেক করবেন যে যতগুলো পয়েন্ট আছে তাদের এক্স প্লাস ওয়াইগুলো নেবেন, সবগুলো এক্স প্লাস ওয়াই, তাদের মধ্যে একটা থাকবে যেটা অড প্যারিটি। সো ওইটা বের করতে হবে। ওইটাও যেভাবে বলছে যে সবগুলোর এক্স প্লাস ওয়াই নিব, অ্যান্ড দেন হচ্ছে সবগুলো এক্সর করে দিব। সো সবগুলো ডায়াগোনালের এক্সর করলে আমার আলটিমেটলি যেই ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে যেই ডায়াগোনালে অড নাম্বার অফ টাইমস বিট অন ছিল সেই ডায়াগোনালটা। সো ডায়াগোনালটা আপনি জানেন তাহলে যে এক্স প্লাস ওয়াই, অ্যান্ড
আপনি ট্রেজারের এক্সটাও জানেন এক্স, তাহলে ওয়াই হবে কি ডায়াগোনাল মাইনাস এক্স, এভাবে আর কি এটা সলভ করা যায়। সো এটা হচ্ছে একটা ডি 1+2 রাউন্ডের ডি ছিল। অ্যান্ড ইয়া ওকে, সো আমরা হচ্ছে নেক্সট কিছু ইন্টারেক্টিভ প্রবলেম দেখবো, অ্যান্ড এটাও বেশ ইম্পর্টেন্ট টু নো। আমরা এই কদিন এটার হাত দেওয়ার সময় পাইনি হতো। বেসিক্যালি ইন্টারেক্টিভ প্রবলেমে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার নর্মাল প্রবলেমগুলোতে কী হয় যে কিছু ইনপুট দিবেন অ্যান্ড দেন সেটার বেসে কিছু আউটপুট দিতে হবে, অ্যান্ড জেনারেলি এটাই হয় পুরো প্রোগ্রামটা থ্রু আউট। বাট এখানে যেটা হবে যে আপনি কিছু একটা ইনপুট নেবেন অ্যান্ড সেইটার বেসিসে আপনাকে হয়তো কোনো অপশন দেওয়া হবে যে জাজকে এটা আস্ক করতে পারবেন, সেটা আস্ক করলে এটা দিবে। সো একটা ইন্টারাকশন চলে এখানে জাজের সাথে। সো এখানে একটা এক্সাম্পল প্রবলেম দিয়ে রাখছি যে আচ্ছা অলরেডি আমরা আসলে একটা ইন্টারেক্টিভ গেম খেলে আসছি, সেটাও মনে করতে পারেন যে 1 থেকে 1000-এর মধ্যে একটা নাম্বার ধরেন, এনি নাম্বার, দেন আপনাকে হচ্ছে আমি কোয়েশ্চেন করতে পারবো যে আমি একটা নাম্বার বলবো এক্স লেটসে, আপনি হচ্ছে বলবেন যে আপনার ধরা নাম্বারটা ওইটার থেকে ছোট নাকি। ছোট হলে হ্যাঁ বলবেন, নাহলে না বলবেন। আমার টাস্ক হচ্ছে 1000-এর লগ, সো 10টা কোয়ারিতে বের করতে হবে আপনার নাম্বারটা কত। হ্যাঁ, বাইনারি সার্চ এটা। সো এটা একটা ইন্টারেক্টিভ প্রবলেমই আসলে, এটা হচ্ছে সবথেকে বেসিক ফর্ম অফ ইন্টারেক্টিভ প্রবলেম। বাইনারি সার্চ ইনফ্যাক্ট ইন্টারেক্টিভ প্রবলেমের মধ্যে খুবই কমন একটা জিনিস। এখানে আর একটা খুব ইজি প্রবলেম দেওয়া আছে যে একটা হিডেন অ্যারে আছে এন লেন্থের। আপনি যেটা করতে পারবেন যে কোয়ারি আস্ক করতে পারবেন জাজকে, আই এবং যে দুইটা ডিফারেন্ট ইন্ডেক্স দিতে পারবেন। ডিফারেন্ট ইন্ডেক্স দিলে ও বলবে যে ওই দুইটার ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে তাদের সামটা কত সেইটা দিবে। সো আপনার টাস্ক হচ্ছে এনটা কোয়ারি আস্ক করে, অ্যাটমোস্ট এনটা কোয়ারি আস্ক করে পুরো অ্যারেটা ফিগার আউট করতে হবে। ফর সিম্পলিসিটি এটা মেনশন করে দিয়েছে যে এআইগুলো হচ্ছে গ্যারান্টিড টু বি পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড নট বিগ। সো কী করা যায় এটা? ইয়া অনেক সময় এটা খুবই হেল্পফুল যে ইন্টারেক্টিভ প্রবলেমের মোর স্পেশালি যে খুব ছোট ছোট কেস চিন্তা। ফর এক্সাম্পল এখানে n = 3 এর জন্য এটা কিভাবে সলভ করবেন? তিনটা ভ্যালু দিয়ে ফিজিক্স সাম কিভাবে করবেন? মানে অ্যারে তো নেওয়া নেই, আমি বলি আপনাকে ইনপুটের ফার্স্টে কি দিবে? n দিবে, আর কিছু না। এবার আপনি হচ্ছে একটা আউটপুট দিবেন, কোন একটা আইজে দিবেন আউটপুট, সেটা দিলে দেন ও আপনাকে আরেকটা ইনপুট দিবে, ওই সামটা কত। তো এভাবে হবে। তিনটার জন্য এটা কাজ করবে। তিনটা থাকলে আমি হচ্ছে ইন্ডেক্স 1 2 কোয়ারি করব সামটা, 2 3 কোয়ারি করব সাম কত, আর 1 3 কোয়ারি করব সাম কত। এবার তিনটা ইকুয়েশন পালাম, তিনটা সলভ করতে পারবো, তিনটা ইকুয়েশন তিনটা ভ্যারিয়েবল। সো এটা ইউনিকলি সলভেবল এখন। সো এটা গেল তিনটা, আর বাকিটা যদি এনটা থাকে আই গেস আবার হ্যালো। হ্যাঁ, সো এটা গেল হচ্ছে তিনটার জন্য, বাট আরো বেশি থাকলে কি হবে? হ্যাঁ, বানানো যাবে না, ইউনিকলি সলভেবল হবে। আপনি যদি এনটা ভেরিয়েবলে তো এনটা ইকুয়েশন বানালেই করা যাবে, বাট কথা হচ্ছে যে ওটা কি করা লাগে? অলরেডি কিন্তু তিনটা ভ্যালু জানি, সো এটা ইউজ করা যায় না কোনোভাবে। তিনটা জানতে তিনটা করে গেছে, ধরো পাঁচটার জন্য সলভ করতেছি, বাকি দুইটা কি করবা? আরো দুইটা কোয়ারি করতে পারবা। হ্যাঁ, মানে অ্যাপ্রোচটা কি বলো? হ্যাঁ,
হ্যাঁ না, তিনটা কোয়ারি দিয়ে এক্স ওয়াই জেড তো তিনটাই বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই, আপনি যদি যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুও জানতেন তাহলে ওইটার থ্রুতে আরেকটা হিডেন ভ্যালু, হিডেন ইন্ডেক্স দেন, যে স্যামটা দিবে সেটার থেকে তো ওই হিডেনটার ভ্যালু বের হয়ে যাবে। তো বাকিটা খুবই ইজি আসলে। সো আচ্ছা, তিনটার জন্য আমি যদি চিন্তা করি যে তিনটার জন্য কি করতেছিলাম আমরা, হচ্ছে যদি ডিরেক্ট ওই ম্যাট্রিক্স ফর্মে ফেলাই দিই তাহলে এরকম হতেছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু, লেটসে আমি যদি প্রথমটা কোয়ারি করি তাহলে কি আসবে, এক্স প্লাস ওয়াই, লেটসে ওইটা বললাম পি, সেকেন্ডটা হচ্ছে ওয়াই প্লাস জেড কোয়ারি করলাম বললাম কিউ, আর থার্ড হচ্ছে এক্স প্লাস জেড কোয়ারি করলাম বললাম আর আসলো। সো পি কিউ আর এর ভ্যালু আমি তিনটা কোয়ারি করে পেলাম, এক্স ওয়াই জেড বের করতে হবে। সো এই সিস্টেমটা আমরা সলভ করতে পারবো, রাইট? মানে এটা খুব ইজিলি সলভ করা যায়। লাইক ফর এক্সাম্পল আমি কী করতে পারি যে প্রথম রোটা হচ্ছে থার্ডটার থেকে মাইনাস করে দিতে পারি। সো 1 1 0 0 1 1 0 minus 1 1 x y z p q r minus p, দেন কি করব, আরেকটা এলিমিনেট করতে হবে। সো এটা আই থিঙ্ক শিখায়, রাইট? ম্যাথ সামথিং কোনো একটা কোর্সে তো শিখায় এটা ডেফিনেটলি। সো গসিয়ান এলিমিনেশন এসেনশিয়ালি। সো 1 1 0, দেন ধরলাম যে এইটাকে এবার পিভট ধরলাম, এবার হচ্ছে বাকি দুইটা কলাম, বাকি দুইটা রো থেকে ওই ওয়ানটাকে রিমুভ করতে হবে। সো কী করবো যে সেকেন্ডটাকে এইটার থেকে মাইনাস করব, আর সেকেন্ডটাকে হচ্ছে এটার উপরে প্লাস করব। সো উপরটার সাথে যোগ মাইনাস করলে এটা 0 হয়ে যাবে, 0 1 1 0 0 2 এক্স ওয়াই জেড ইকুয়াল টু পি, এটার থেকে মাইনাস করছিলাম কিউ, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর মাইনাস পি, এটার সাথে যোগ করছিলাম কিউ। হ্যাঁ ও এটা না, দেন এটাকে পিভট ধরে এটা ডিভাইড বাই 2 হচ্ছে প্রথম কলামের সাথে, আর ডিভাইড বাই 2টা হচ্ছে সেকেন্ড কলামটা থেকে মাইনাস করব। সো দেন এখান থেকে পাবো যে 1 0 0 0 1 0 0 0 2, এক্স ওয়াই জেডটা দিলাম না, কি করছি পি মাইনাস কিউ, এটার সাথে হচ্ছে ডিভাইড বাই 2 করে যোগ করছি। সো প্লাস আর মাইনাস পি প্লাস কিউ বাই 2, আর সেকেন্ডটার সাথে হচ্ছে মাইনাস করছি কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস কিউ বাই 2, আর এটাকে যদি ডিরেক্টলি 1 দিয়ে দিই তাহলে নিচেরটা হয়ে যাবে আর মাইনাস পি প্লাস কিউ বাই 2। সো এইভাবে হচ্ছে আমি এই তিনটার জন্য সলভ করতে পারি। এসেনশিয়ালি পি কিউ আর জানলে এক্স হলো এটা, ওয়াই হলো এটা, জেড হলো এটা। সো মানে ওইটা এভাবে কিছু করতে হবে তা না, মানে ম্যাট্রিক্স দিয়ে না করলে চাইলে জাস্ট ভেরিয়েবল বসায় সলভ করলেই হয় সাবস্টিটিউশন করে। বাট আমি একটু কোডটা দেখাইতে চাই। জেনারেলি আমাদের এটা একটা সি প্লাস প্লাস কোড, আর জেনারেলি আমাদের ইন্টারেক্টিভ প্রবলেম সলভ করলে যেটা এক্সট্রা হ্যাসেল থাকবে সেটা হচ্ছে যে ইনপুট ফ্লাশ করার একটা ব্যাপার থাকে। সো ওইটা যেটা মিন করে যে আপনার যেহেতু জাজের সাথে ইন্টারাক্ট করতে হবে, সো আপনি আউটপুট দিলে সেটা জাজকে হচ্ছে রিসিভ করতে পারতে হবে। অ্যান্ড ওইটার জন্য যেটা করা লাগে আপনার আউটপুট দেওয়ার পরে হচ্ছে ফ্লাশ করতে হয় আউটপুট বাফারটা। সো দেন হচ্ছে ওই সাইডের পাইপ থেকে আর কেউ রিসিভ করতে পারে আউটপুটটা বেসিক্যালি। সো সি প্লাস প্লাসে খুবই সিম্পল আসলে। আপনি এসেনশিয়ালি যদি যখনই এন্ড লাইন এটা দিবেন তখনই হচ্ছে আউটপুট ফ্লাশ হয় অলওয়েজ। অ্যান্ড এটার কারণে অ্যাকচুয়ালি এন্ড লাইন স্লোয়ার। জেনারেলি যারা লাইক ফাস্ট আইও ইউজ করে তাদের বলা হয় যে অলওয়েজ স্ল্যাশ এন ইউজ করবেন, বিকজ এটা ফ্লাশ করে না। আর এখানেও জাস্ট এন্ড লাইন ইউজ করবেন, তাইলেই হচ্ছে আউটপুট ফ্লাশ হয়ে যাবে। সো এইটাই এখানে কী হয়েছে যে এন দিলাম, দেন পি হচ্ছে কোয়ারি 1 2, কিউ কোয়ারি 2 3, আর ইকুয়াল কোয়ারি 1 3। কোয়ারির মধ্যে দেখবেন যে ওই কোয়েশ্চেনের মধ্যে যে ফরম্যাটে দেওয়া আছে ওইটাই প্লাস এন লাইন দিয়ে করা। অ্যান্ড তারপর যে ইনপুটটা জাজ দেয় সেটা হচ্ছে এখান থেকে নিয়ে রিটার্ন করে দিচ্ছে। সো পি কিউ আর জানলে A1 A2 A3 ওই উপরের ফর্মুলা থেকে টেনে আনতে পারবেন। দেন A4 থেকে AN এর জন্য সলভ করা তো ইজি, দেন বাকিটা হচ্ছে এখানে সলভটা। সো
এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? নেক্সট প্রবলেমে যাব। ওকে, আচ্ছা এটা বেশ, আচ্ছা এটা পরে কি আছে, ওকে সো এটা দেখাই। আচ্ছা, জাজের কাছে হচ্ছে একটা হিডেন অবজেক্ট আছে, এটা দুই টাইপের হতে পারে এন্ড এটা হচ্ছে আমাদের ফিগার আউট করার প্রবলেম। সো অবজেক্টটা ইদার একটা ডিরেক্টেড গ্রাফ ডেল্টা নোডের অথবা 2D প্লেন। সো আউটপুট হচ্ছে গ্রাফ আর প্লেন এরকম দিতে হবে। সো কি করতে পারি আমরা? আচ্ছা বলছে যে অবজেক্টটা হলো এরকম, যে যদি এটা একটা গ্রাফ হয় তাহলে এখানে হচ্ছে এনটা এজ থাকবে x i থেকে y এরকম ডিরেক্টেড এজেস থাকবে। আর এটা যদি একটা প্লেন হয় তাহলে xi yi এরকম এনটা পয়েন্ট আছে। সো ধরেন আমার যদি বলে যে x হচ্ছে 1 2 3, y হচ্ছে 2 3 1, তাইলে যদি অবজেক্টটা একটা গ্রাফ হয় তাহলে সেটা দেখতে এরকম যে 1 থেকে 2 একটা এজ আছে, 2 থেকে 3 একটা এজ আছে, 3 থেকে 1 একটা এজ আছে। আর যদি অবজেক্টটা একটা প্লেন হয় তাহলে প্লেনটা দেখতে এরকম যে 1, 2 তে একটা পয়েন্ট আছে, 2, 3 তে আরেকটা পয়েন্ট আছে, আর 3, 1 এ আরেকটা পয়েন্ট আছে। তো এই দুইটা যে কোনো একটা, বাট আমরা জানি না। এবার ওইটা জানতে আমরা যেটা করতে পারি যে, আচ্ছা আমরা কি জানি সেটাও বলে দিই। আমরা হচ্ছে সবগুলো এক্স জানি, এম দিবে এক্স দিবে, বাট আমরা ওয়াইগুলোও জানি না। সো এই ইনফরমেশনটা আসলে আমার কাছে পুরোপুরি হাতে নাই, খালি এক্সগুলো আছে। নেক্সট আমাদের কাছে বলা আছে যে আমরা এই কোয়েশ্চেনগুলো আজ করতে পারি যে দুইটা আই কমা জে দিতে পারি, যেখানে আই জে হচ্ছে লেসিক্যাল এন্ড অ্যান্ড আই জে ডিফারেন্ট। তাইলে আমাকে একটা নাম্বার দিবে। নাম্বারটা কি ইন্ডিকেট করে? যদি জাজের ধরা জিনিসটা একটা গ্রাফ হইতো তাহলে আই কমা জে জিজ্ঞেস করলে সে আমাকে দিবে আই থেকে জে এর ডিস্টেন্স, আই থেকে জেতে যাইতে ডিস্টেন্সটা। সো 2, 3 যদি দিতাম তাহলে সে 1 দিত, যদি রিচ করা না যেত 0 দিত। আর যদি অবজেক্টটা একটা গ্রাফ হতো তাহলে সে কী করবে, সেকেন্ড অ্যান্ড থার্ড যে পয়েন্টটা ছিল এটা এদের ম্যানহাটন ডিস্টেন্সটা দিবে। সো এই ডিস্টেন্সটা, সো 2 - 3 এর অ্যাবসোলুট সাম প্লাস 3 - 1 এর অ্যাবসোলুট সাম। সো বেসিক্যালি এক্স এর ডিফারেন্স যোগ ওয়াই এর ডিফারেন্স এটা দেয়। সো হচ্ছে 1 + 2 3 দিবে। সো এই সেম কোয়েরি হচ্ছে দুই জায়গায় ডিফারেন্ট হচ্ছে। টাস্ক হচ্ছে মাত্র দুইটা কোয়েরি ইউজ করে বলতে হবে যে কোন জিনিসটা ধরা হয়েছিল। সো এটা বেশ ট্রিকি একটা প্রবলেম, বাট সলিউশনটা খুব সিম্পল, বলে দিলে খুবই সিম্পল হয়ে যাবে, বাট চিন্তা করতে একটু ট্রিকি আছে এটা। না, গ্রাফের ডিরেক্টেড গ্রাফটা বলা নেই যে কমপ্লিটলি মানে স্ট্রংলি কানেক্টেড হবে, এরকম কিছুই বলা নেই। আরও কিছু জিনিস বলা আছে যে এক্স আই ওয়াই আই যে পেয়ারগুলো ধরা আছে সবগুলা পেয়ার ওয়াইজ ডিস্টিংক্ট, এবং এক্স আই আর ওয়াই আই একই সাথে সেম না। এটা বলার রিজন হচ্ছে যে যদি এটা মানে ডিরেক্টেড গ্রাফ হইতো তাহলে ওইটা কী করে, একটা সেলফ লুপ ক্রিয়েট করে। সো ওই রকম সিচুয়েশন নাই। আচ্ছা আমি কিছু আইডিয়া দিয়ে দিই। ফার্স্ট অফ অল এখানে আমাদের ইন্টারেক্টিভ প্রবলেমে যেটা করতে হয় যে মানে কোয়ারিটা আসলে কিভাবে ইউটিলাইজ করা যায় এটাই বুঝতে হবে। মানে আচ্ছা এটা একটা ফার্স্ট অবজারভেশন, যদি গ্রাফ হইতো জিনিসটা তাহলে এক্স আই থেকে ওয়াই আইতে কোয়ারি করলে ভার্সাস ওয়াই আই থেকে এক্স আইতে কোয়ারি করলে আনসার ডিফারেন্ট হইতেও পারে, নাও পারে। ফর এক্সাম্পল না, ধরো যদি গ্রাফটা এরকম হইতো 1 থেকে 2 অ্যান্ড 2 এর এটা ধরো 1 ছিল, তাহলে 1 2 যদি কোয়ারি করতো 2 1ও কোয়ারি করতো সেমই আসতো।
হ্যাঁ, এরকম লুপও থাকতে পারে, বাট এটা থেকে অ্যাটলিস্ট এটা বোঝা যায় যে যদি জিনিসটা প্লেন হইতো তাহলে এক্স ওয়াই কোয়ারি করা আর ওয়াই এক্স কোয়ারি করা অলওয়েজ সেম দিতে হবে। সো এখন এটা বলেন না যে মানে র্যান্ডমলি দুইটা জিনিস নিব, কোয়ারি অ্যান্ড হোপ, কোয়ারি অ্যান্ড প্রে, মানে ওই কেস খুব ইজিলি ফেল করানো যায়। সো ওইটা করতে পারবো না, বাট এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। আরেকটা যেটা সেটা হচ্ছে যে এই জিরোটা খুবই ইন্টারেস্টিং, বিকজ নর্মালি আমি যদি কোনো দুইটা জিনিস কোয়ারি করে কোনো একটা ভ্যালু পাই, সেটা নিজে থেকে কিছু মিন করে না আসলে, মানে অন্য একটা কিছু দিয়ে হয়তো কম্পেয়ার করে কিছু বাই করতে পারবো, বাট এক্স ওয়াই কোয়ারি করে ধরলাম পাইছি 5, এখন এটা দিয়ে কী করবো কিছুই বোঝা যায় না আসলে। তো জিরোটা দেখলে ডিরেক্টলি বলে দেওয়া যায় যে আমাকে গ্রাফই দেওয়া হয়েছে, বিকজ ম্যানহাটন ডিস্টেন্সটা যদি আমি খেয়াল করি, এই ডিস্টেন্সটা হচ্ছে যদি দুইটা পয়েন্ট সেম না হয় তাহলে জিরো হওয়া পসিবল না, দুইটা পয়েন্ট কখনো সেম নেই, আমাকে এটা বলা আছে। সো জিরোটাকে ইউটিলাইজ করা যায়, এটা একটা অবজারভেশন। ওকে, সো আর একটা অবজারভেশন যেটা হচ্ছে, লেটস সে আমার তো এজগুলো হচ্ছে এক্স থেকে ওয়াই, রাইট? এখন আমি জিরোটার জন্য প্লে করতে চাচ্ছি, লাইক সামথিং উইথ দ্যাট জিরো, এমন একটা কিছু চাই যেটা হইতে পারে জিরো। এখন ধরা যাক যে আমি তো এক্স সবগুলো জানি, x1 x2 x3 x4 এই সবগুলো জানা আছে। এখন এই ভ্যালুগুলো হচ্ছে কি 1 থেকে n এর মধ্যে বলা ছিল, 1 থেকে n এর মধ্যে, বিকজ ওগুলো হচ্ছে লাইক নোডের লেভেলও। সো আমি যদি দেখি যে এক্স এর মধ্যে এমন একটা কিছু আছে যেটা মানে নাই, 1 থেকে n এর মধ্যে কোনো একটা নাম্বার যেটা কোনোটারই এক্স হিসেবে আসে নাই, এরকম নাম্বার যদি থাকে তাহলে আমি কি বলতে পারি? ওই নোডটা নাই না, মানে ওই নোডের থেকে কোনো আউটগোয়িং এজ নাই। সো ইফ এনি 1 থেকে n ইজ অ্যাবসেন্ট, তাহলে গ্রাফটা দেখতে অলওয়েজ এরকম হয় যে এক্স এর কাছে খালি এজ আসতে পারে, বাট এক্স থেকে কোনো আউটগোয়িং নাই। সো এর অ্যারাউন্ডে তাহলে আমি জিরোর জন্য প্লে করতে পারি, বিকজ এক্স থেকে কারোর কাছে যাওয়া যায় না যদি গ্রাফ হয়। সো এক্স নিয়ে আরেকটা কোনো নোট দেন, যদি জিরো দেয় ডেফিনেটলি এটা একটা গ্রাফ। এটা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, এক কোয়ারিতেই হচ্ছে এখানে, মানে সবগুলো ভ্যালু না থাকলে এমন একটা অ্যাকশন ভ্যালু নিব, সেইটার কাছে যদি গ্রাফটা থাকতো তাহলে সবাই ইনকামিং হয়। তো ওর থেকে বাইরে আরেকটা নোট দিব ওয়াই, দেখবো যে ডিস্টেন্স জিরো কিনা, জিরো হলে ডেফিনেটলি গ্রাফ, আর নন জিরো হলে তাহলে এটা ডেফিনেটলি 2D প্লেনটা। সো এটা হচ্ছে কোনো নাম্বার অ্যাবসেন্ট থাকলে। এখন ধরেন যে কোনো নাম্বার অ্যাবসেন্ট নাই, তার মানে কি যে 1 থেকে n যতগুলা নোড আছে সবার থেকেই একটা আউটগোয়িং এজ আছে। আমি 5টা ধরি, তাহলে কোনো না কোনো কারো, এবং কারো থেকে কিন্তু 2টা নাই কখনো। তো এরকম উদ্ভট কিছু হইতে পারে। এখন আমরা হচ্ছে অন্য অবজারভেশনটা ইউজ করতে পারি ইন সাম ওয়ে, যে যদি প্লেন হয়তো তাহলে এক্স ওয়াই কোয়ারি করলে যা, ওয়াই এক্স কোয়ারি করলেও তা। এখন এইটার মধ্যে সেটা ইউজ করা যায়। চিন্তা করেন তো, যে ধরেন সিচুয়েশনটা এমন যে সবগুলো এক্সই প্রেজেন্ট আছে, মানে 1 থেকে n এর মধ্যে সবাই প্রেজেন্ট এক্স এর মধ্যে, তাইলে আমি যদি কোনো দুইটা
নাম্বার নেই আই জে কোয়ারি করলাম তাদেরকে এন্ড জে আইও কোয়ারি করলাম, ডেফিনেটলি তারা সেম হইতেই পারে। সেম হইলে তো মানে চান্স আছে যেটা টু ডি প্লেন, বাট গ্রাফের মধ্যে সেম হওয়া কি মিন করে, মানে একটা লুপ আছে। সো এন্ড লুপ থাকলেই হবে না, লুপের এমন হইতে হবে যে দুইটাই হচ্ছে লাইক ইকুয়াল ডিসটেন্স অ্যাপার্ট হইতে হবে লুপটার মধ্যে, রাইট? লাইক যদি লুপটা দেখতে এরকম হয় যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, তাইলে এখানে ওই রকম কিছুই নাই, মানে 1 2 দিলে যেটা আসবে 2 1 দিলে ডিফারেন্ট হয়ে যাবে। তো এমন কোনোভাবে কি আমি দুইটা জিনিস পিক করতে পারি যে এটা গ্যারান্টি করবে যে মানে দুই সাইডের ডিফারেন্ট? ওটা দেওয়া পসিবল না অ্যাকচুয়ালি। গ্রাফটার মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হইতে পারে? 1 থেকে 5, ইয়া। সো n-1 অ্যান্ড সেটার যদি উল্টা ডিরেকশনটা চিন্তা করি, মানে ধরা যাক 1 থেকে 5 হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা, 5 1 দিলাম এবার, তাহলে কি হবে? ওটা কি আর ম্যাক্স ডিস্টেন্স হওয়া পসিবল? ওটা কিন্তু কখনোই পসিবল না। আচ্ছা, আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি হচ্ছে যেইটার এক্স হচ্ছে 1, লেটস সে সেটা হচ্ছে x2, আর যেটার এক্স হচ্ছে n, লেটস সে আরেকটা কিছু, ওই দুইটা কোয়ারি করব অ্যান্ড ওইটাকে রিভার্স করো, সেকেন্ড কোয়ারিটা করব। মানে এই এক্স যেগুলো আছে তার মধ্যে কোনোটা তো 1, কোনোটাই n, সবাই যেহেতু আছে। সো 1 যেটাতে সেটা ধরি i, n যেটাতে সেটা ধরি j, i j কোয়ারি করবো, j i কোয়ারি করবো। হ্যাঁ ওইটাই 1n আর n1 কোয়ারি করবো, বাট কোয়ারি করতে তো ওই ইনপুটের ফরম্যাটেই i j দিতে হবে, এই কারণে আর চেঞ্জ করি না। ওটা কোয়েশ্চেন পড়লে বুঝে ফেলবা, বাট ইয়া 1n আর n1 কোয়ারি করবো। কেন করতেছি? ওয়েল, এইটা হচ্ছে আমাকে গ্যারান্টি করে যে প্লেনের মধ্যে এটা ম্যাক্স ডিস্টেন্স দিবে, মানে ম্যাক্স না সরি, বাট অ্যাটলিস্ট n-1 ডিস্টেন্স আসবে আমার প্লেনের মধ্যে, রাইট? যেটার মধ্যে x1 আর যেটার মধ্যে xn, এই দুটার মধ্যে ডেল্টা x হচ্ছে n-1, আর প্লাস ডেল্টা একটা y থাকবে, সেটা যা খুশি তাই হতে পারে, আমাদের কেয়ার নাই। বাট আমি জানি যে i যে কোয়ারি করলে প্লেন যদি হয় অ্যাটলিস্ট n-1 পাবো, অ্যান্ড যে i কোয়ারি করলেও সেম নাম্বারটাই পাবো। এখন চিন্তা করেন যে যদি এটা গ্রাফ হইতো তাহলে n-1 পাওয়ার মানে কি? মানে ম্যাক্স ডিস্টেন্স, তাহলে ওটা কি হবে? উল্টায় দিলে আমি ম্যাক্সই পাবো। সো এটা গ্যারান্টি করে যে এটা উল্টায় দিলে আর সেম থাকবে না। সো ওই দুইটা পেয়ার ধরে দুইটা কোয়ারি পাবো, এটা হচ্ছে এই জন্য দুইটা লাগে, অন্য কেসে একটা লাগে। সো বুঝা গেছে সলিউশনটা? ওকে, আমরা আর কি আজান দিছে, সো মাগরিবের জন্য 15 মিনিট ব্রেক নিচ্ছি। অ্যান্ড কেউ যদি মাঝখানে প্রবলেম ট্রাই করতে চায়, কোনটা জানি, এটা না, হ্যাঁ এটা ট্রাই করতে পারে মাঝখানে। তো একটা অ্যারে থাকবে ইনিশিয়ালি এমটি, তো অ্যারেটা দেওয়ার আগে ফার্স্টে এই অপারেশন, এই জিনিসটা বলে নিই যে স্কোর অফ অ্যান অ্যারে। সো একটা অ্যারের স্কোর হচ্ছে এই সামটা, সো b1 × 1 প্লাস b2 × 2 প্লাস ডট 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 bm × m, এই সামটা হচ্ছে একটা অ্যারের স্কোর যদি অ্যারেটার লেন্থ m হয়। এখন আমাকে ইনিশিয়ালি একটা এমটি অ্যারে দেওয়া আছে, এমটি অ্যারের স্কোর হচ্ছে 0। এটার উপরে অনেকগুলো আপডেট হবে, প্রত্যেকটা আপডেটের পরে আমাকে হচ্ছে অ্যারেটার স্কোর বলতে হবে। সো আপডেট হচ্ছে 3 টাইপের আছে, একটা হচ্ছে যে অ্যারেটা আছে তার লাস্টে একটা এক্স অ্যাপেন্ড করা, একটা হচ্ছে সাইক্লিক শিফট করা, সেটা হচ্ছে এসেনশিয়ালি লাস্ট যে এলিমেন্টটা থাকে সেইটাকে ঘুরায় এনে শুরুতে এনে দেয়, সো এখানে চলে আসছে। আর রিভার্স হচ্ছে রিভার্স, অ্যারেটার অর্ডার উল্টায় দেয়। প্রত্যেকটা অপারেশনের পরে আমাকে বলতে হবে স্কোর এখন কত। n লেস দ্যান ইকুয়াল, ওয়েল n না, এখানে কোয়ারি আছে অ্যাটমোস্ট 2 × 10⁵টা,
সো অ্যারে সাইজ অ্যাট মোস্ট অত হইতে পারে, বাট ইয়া। সো এনি আইডিয়া? চিম্পাঞ্জিনি বানাইনি না বানাইনি, আই ডোন্ট নো কেন দিছে। এটা হচ্ছে একটা ডিভিশন 4 রাউন্ডের জি নাম্বার। এটার পরে আর একটা প্রবলেম ছিল, ইয়া এটার থেকে ইজিয়ার তাহলে আরো 6টা প্রবলেম আছে এই সেটের মধ্যে, ওইগুলা নিজেরা করতে হবে, মানে এটাও অনেক ইজি। আচ্ছা আমি একটা সুন্দর জিনিস দেখাই। এটা হচ্ছে যে লেটসে আমার কারেন্ট অ্যারেটা হচ্ছে এরকম A1 A2 A3, লেটসে 5টাই এলিমেন্ট আছে A5। তাহলে এইটার স্কোরকে আমি এইভাবে চিন্তা করতে পারি যে A1 প্লাস A2 আছে 2 কপি, রাইট? সো A2কে 2বার দিলাম, A3 আছে 3 কপি। আচ্ছা যদি মানে প্রবলেমটাই BI ইন্টু আই না হয়ে লাইক BI ইন্টু 1 হতো, মানে সবার সাম, তাহলে তো পারতাম, রাইট? কত কমপ্লেক্সিটিতে পারতাম প্রত্যেকটা। আচ্ছা অর্ডার কিউ, ওকে, মানে প্রত্যেকটা আপডেট হচ্ছে ও অফ ওয়ান টাইমে করা যাচ্ছিল, ঝামেলা ওই আইটাই বাধাই দিছে। ওকে, সো এখন ধরা যাক একটা একটা করে কেস চিন্তা করি যে এক একটা আপডেটে কী রকম করে ডিল করতে হবে আমাদের। ধরা যাক যে অ্যাপেন্ডটা আসলো, সো একটা নতুন এক্স আসলো, তাহলে এক্সে কী করতে হবে? 6 কপি রাখতে হবে। সো এটা তো করা ইজি, রাইট? মানে এক্স অ্যাপেন্ড করলে স্কোর কত হবে? যদি আমি এইটার স্কোর আগের থেকে জেনে আসি তাহলে এক্স অ্যাড করলে কত আসবে সেটা বোঝা ইজি। ওকে, এটাও আছে তাহলে ধরলাম, সেটা এখান থেকেই করা যেত। ওকে, সো এখন ধরা যাক ওই সাইক্লিক শিফটটা চিন্তা করি, যে ধরা যাক যে 5টাই এলিমেন্ট, বাট এইবার আমাকে হচ্ছে মানে ঘুরায় আনতে হবে। সো A5টাকে এইখান থেকে কেটে লেটস আমি এইখানে আনতে চাই A5। এখন চেঞ্জটা কতটুকু করতে হবে? ইয়েস, সো A5-এর এই সামটা মাইনাস করতে হবে, অ্যান্ড ওইটার 1 কপি এদিক দিব, আর এই সাইডের জিনিসগুলার সামটা হচ্ছে সেম রাখতে কাইন্ড অফ লাইক এরকম না যে এদের এক তলা এলিভেট করতে হবে। সো ওইটা তো করা খুব ইজি, আমাকে জাস্ট এই তলায় এসে A1 A2 A3 A4 যোগ করতে হবে। ওই সামটাও কি আমরা ইজিলি পাইতে পারি না? ওই সামটা কত এক্স্যাক্টলি, মানে যদি এনটা এলিমেন্ট থাকতো, এনটাকে ঘুরায় সামনে আনলাম, সো এর যে কন্ট্রিবিউশনটা ছিল এন ইন্টু এন, ওইটা মাইনাস করছি, দেন সামনে এনে প্লাস এন করছি, আর মাঝখানের টুকু অর্থাৎ A1 থেকে AN-1 সামটা ওইটা কি? ইয়া পুরাটা থেকে ওইটা মাইনাস, সো টোটাল মাইনাস এন, ওইটা হচ্ছে যোগ করলে এসেনশিয়ালি আমি এইটুকু এলিভেট করে দিলাম, তাইলেই হয়ে গেল। কিন্তু রিভার্স করলে কি হবে? এবার রিভার্স করলে তো মানে এত সুন্দর স্ট্রাকচার থাকে না, পুরাই উল্টায় যায়। সো হাউ ক্যান আই ডিল উইথ দ্য রিভার্স অপারেশন?
আচ্ছা এটা বলে দেই, না এটা বলবো না, শাফিন শুরু করে দে, এটা চিন্তা করো লাস্টে বলে দিব। আচ্ছা, আপনার এতক্ষণ একটু বেশি মনে হয় কঠিন প্রবলেম মনে হচ্ছে এতক্ষণ, না? আচ্ছা, এখন যতগুলি দিব 2-3 মিনিট টাইম দিব, মানে সলভ করা ট্রাই করতে হবে। হ্যাঁ, মানে আমরা এক্সপেক্ট করতেছি এগুলি সলভ করতে পারবা। তো এখন যেটা দেওয়া আছে এটা একটা এক্সটেন্ডেড ভার্সন আছে। এটা হলো ইজি ভার্সনটা, যে অ্যালাইস অ্যান্ড বব দুজন খেলতেছে। খেলাটা এরকম যে তোমার কাছে একটা বাইনারি স্ট্রিং দেওয়া আছে, বাইনারি স্ট্রিংয়ে প্যালিন্ড্রোম দেওয়া আছে। এটা হলো গিয়ে মানে এই ভার্সন ইজি হওয়ার কারণ হলো এটাতে প্যালিন্ড্রোম দেওয়া আছে। অ্যান্ড দুইজন মানে অল্টারনেটিভ টার্ন দিয়ে খেলবে। প্রথমে অ্যালিস খেলা শুরু করবে, অ্যান্ড প্রত্যেকটা টার্নে যেটা হবে, যে সব ইন্ডেক্সে 0 আছে তাদের মধ্যে থেকে যে কোনো একটা ইন্ডেক্স চুজ করবে, করে ওটাকে ফ্লিপ করে দেবে, মানে 0 থাকলে 1 বানাই দিবে। অ্যান্ড এই কাজটা করতে গেলে তোমার $1 খরচ হয়। আর আরেকটা অপারেশন হচ্ছে হলো গিয়ে রিভার্স করতে পারবা চাইলে, তবে সেক্ষেত্রে অ্যারেটা মানে স্ট্রিংটা হইতে পারবে না, প্যালিন্ড্রোম হইতে পারবে না। আর এর আগের অপারেশনটা রিভার্স অপারেশন হতে পারবে না, মানে ধরো অ্যালিস রিভার্স অপারেশন করছে, এর পরের বারই বব এসে আবার রিভার্স অপারেশন করতে পারবে না। অ্যান্ড রিভার্স অপারেশনের কোনো কস্ট নেই, 0। তো এখন বলতে হবে মানে কে আসলে সবচেয়ে কম খরচ করবে আর কি। অ্যান্ড খেলাটা শেষ হবে যখন স্ট্রিংয়ে কোনো 0 বাকি থাকবে না, সব 1 হয়ে যাবে। প্রবলেমটা ক্লিয়ার? প্রবলেম তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, কোনো আইডিয়া আছে? আচ্ছা, মানে এইটাই প্রবলেম সিএফের বিতে অনেক কমন। মানে নর্মালি গেম থিওরি টাইপের মনে হতে পারে, বাট ক্যাচগুলি এরকম যে সামহাও কোন একটা জায়গায় ট্র্যাপ করা যায় আর কি। মানে খেলাটা একটা দিকে ফোর্সফুলি নিয়ে নেওয়া যায়, যে ফার্স্ট মুভ দিবে সে কোনো একটা ফোর্সফুল জায়গায় নিয়ে যেতে পারবে। যে কারণে খেলা একটা মানে গ্রিডি চয়েসের মতো থাকবে, যে এই দিকেই যাইতে হবে, তোমার অপশন থাকবে না। আর এরকম কিছু চিন্তা করে ট্রাই করো। আচ্ছা, না পাইলে আচ্ছা ফার্স্টে অবজারভেশন একটা বলি, সেটা হলো যেহেতু স্ট্রিংটা প্যালিন্ড্রোম হইতেছে, তো একটা জিনিস খেয়াল করা লাগবে যে প্যালিন্ড্রোম যেহেতু হইতেছে, ধরো 5টা 5 লেন্থের আছে, এখানে একটা 1 থাকলে এখানে ডেফিনেটলি 1 থাকা লাগবে। সো এখানে একটা 0 থাকলে এখানে একটা 0 থাকা লাগতেছে। এখন ক্যাচটা হলো স্ট্রিংয়ের লেন্থ যদি অড হয়, সুবিধা হইতেছে যে মিডেলে যে 0 বা 1 যেটাই থাকবে ওটার কোনো পেয়ার করা লাগবে না প্যালিন্ড্রোম হওয়ার জন্য। সো ইভেন লেন্থের জন্য সবসময় একটা জিনিস মোটামুটি শিওর, যে আমরা 0 একটা মানে কখনো এরকম অড নাম্বার অফ 0 থাকতে পারবে না, সবসময় ইভেন নাম্বার অফ 0ই থাকবে। অ্যান্ড 1 থাকলেও সবসময় ইভেন নাম্বার অফ 1ই থাকতেছে, কারণ 1 নাম্বার ইন্ডেক্সে থাকলে n নাম্বার ইন্ডেক্সে একটা 1 থাকতেছে, বা 1 নাম্বার ইন্ডেক্সে একটা 0 থাকলে n নাম্বার ইন্ডেক্সে একটা 0 থাকতেছে। তো এখান থেকে ফোর্স করা যায় আর কি কোন দিকে খেলাটা যাবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যা করা যেতে পারে, ফার্স্ট একটা কেস হতে পারে যদি কোনো 0 না থাকে, তাহলে অ্যাকচুয়ালি খেলা ড্র হবে, কারণ কারোরই কোনো মুভ নেই, খেলা 0 কস্টে শেষ হবে, খেলা ড্র, দুজনেই সেম খরচ হচ্ছে। বাট সেকেন্ড কথা হলো গিয়ে যদি এক্স্যাক্টলি একটাই 0 থাকে, তখন কে জিতবে? বব জিতবে, কারণ অ্যালাইসে একটা মুভ দেওয়ার পর খেলা শেষ হয়ে যাবে, আর ওর $1 খরচ হইতেছে অ্যালাইসে। সো এটাও একদম নর্মাল কেস। আচ্ছা,
তো মেনলি যেটা হইতেছে এইভাবে চিন্তা করে দেখো যে ফার্স্টে আমি বলেছি কিন্তু প্যালিন্ড্রোম আছে, তার মানে ফার্স্টে যদি মানে একটার বেশি জিরো থাকে, জিরো কাউন্ট যদি একটার বেশি থাকে, তখন কি মানে ফার্স্ট চয়েসে ডেফিনেটলি অ্যালিসের একটা মুভ নেওয়াই লাগবে, যেটাতে $1 কস্ট পড়বেই। ঠিক আছে, তো লেটস সে এরকম আছে। এরকম আছে, ঠিক আছে। তো অ্যালিস যে কোনো একটা জিরো চুজ করলে সমস্যা নেই, অ্যান্ড বাট একটা জিরো চুজ করাই লাগবে, কারণ সে রিভার্স অর্ডারে রিভার্সের যে অপারেশনটা ছিল সেটা করতে পারবে না, কারণ অলরেডি প্যালিন্ড্রোম আছে। সো র্যান্ডমলি একটা চুজ করতেছি, করার পরে এখন বব যেটা করতে পারবে, এখন কিন্তু আর নেই, প্যালিন্ড্রোম নেই, প্যালিন্ড্রোম থাকবে না। তো বব প্রত্যেকবার যে কাজটা করবে যে সে একটা রিভার্স অপারেশন নেবে, রিভার্স অপারেশন নিলেও কিন্তু পরের বার কোনো প্যালিন্ড্রোম হইতেছে না। আর আরেকটা কথা বলছিলাম যে রিভার্স অপারেশন নিতে পারবা যদি আগেরটা রিভার্স অপারেশন না হয় আর প্যালিন্ড্রোম না হয়। সো অ্যালিস গিয়ে আবার রিভার্স অপারেশন করতে পারবে না, তার আবার আরেকটা চুজ করা লাগতেছে। কিন্তু এটা করলে সমস্যা হলো গিয়ে তখন অ্যালিস আবার যেটা করতে পারে মানে একটু ট্রিকি ওয়েতে চুজ করলে হয়তো বা বব ঝামেলায় পড়তে পারে। তো সেক্ষেত্রে বব যেটা করবে, অ্যালিস যে ইন্ডেক্সটা চুজ করবে জিরো, ঠিক তার মিরর ইন্ডেক্স চুজ করবে যেটাতে আরেকটা জিরো আছে। তো এইটা জিরো ছিল, তো আমরা অ্যালিস এটারও 1 বানানোর পরে বব এসে এটারও 1 বানিয়ে দিবে। এখন স্টিল কি আছে, প্যালিন্ড্রোম আছে না। তো রিভার্স কিন্তু চুজ করতে পারে না, রিভার্সের যে অপারেশনটা অ্যালিস আবার, তো ওর আবার যেটা করা লাগবে ফোর্সফুলি আইসা আবার আরেকটা জিরোকে 1 বানাইতে হবে। তো দুইজনের কস্ট কিন্তু এখন অ্যালিসের কস্ট আসছে হলো গিয়ে 2, ববের কস্ট হলো গিয়ে 1 আছে। মেনলি ক্যাচটা হলো যখন দুইটা জিরো বাকি থাকতেছে, জাস্ট দুইটা, এই খেলাটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত জিরো দুইটার বেশি আছে, অ্যান্ড অলওয়েজ ইভেন নাম্বার থাকবে, একটু শিওর, কারণ আমি বলেইছি ইভেন নাম্বার অফ জিরো আছে, প্রত্যেকবার দুইটা করে কমতেছে। লাস্টে যখন দুইটা বাকি থাকবে, থাকার সময় অ্যালিস যখন একটা মুভ দেওয়ার পর একটা জিরো বাকি আছে, তখন সে বব আবার রিভার্স অর্ডার চুজ করবে, দেন সে ফোর্সফুলি আরেকটা আবার অ্যালিসের এটা নেওয়া লাগবে। সো ওর কস্ট অ্যাকচুয়ালি 2 বেশি হয়ে যাবে, সেটা অলওয়েজ করা পসিবল আর কি। অ্যান্ড অর্ডের ক্ষেত্রে যে কাজটা করব, আচ্ছা অর্ডারটা কেউ কি ফিগার আউট করতে পারবা? আচ্ছা অর্ডারটার ক্ষেত্রে মিডলে যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্স ডেফিনেটলি জিরো হওয়া লাগবে, তাই না? কারণ এই ছাড়া প্রত্যেকবারই কিন্তু পেয়ার করবে, তো এই ছাড়া কিন্তু কোনোভাবে পসিবল না অড নাম্বার অফ জিরো থাকা, তাই না? তো হুম, আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে, হ্যাঁ। তো ডেফিনেটলি তোমার মিডলে যে আছে তার জিরো হওয়াই লাগবে, এছাড়া অড নাম্বার অফ জিরো থাকা পসিবল না। তো অ্যালিস অ্যাকচুয়ালি যেটা করবে, অ্যালিস মিডলে যে জিরোটা আছে সেটাকে 1 বানিয়ে দিবে, তাইলে কিন্তু এখনও প্যালিন্ড্রোম থাকতেছে। তো পরের এখন নিশ্চিত চিন্তা করো, ওকে যখন আমি 1 বানিয়ে দিতেছি, আমি ববরে লিটারেলি ঠিক আগের ট্র্যাপে ফেলতেছি না। এতক্ষণ বব যে ট্র্যাপে ফেলছে অ্যালিসকে, সেম ট্র্যাপে অ্যালিস ববরে ফেলছে। হ্যাঁ, সো লিটারালি সেম গেমই খেলবো আমরা, বাট বব যেহেতু ফার্স্ট টার্ন শুরু করতেছে ইভেনের জন্য, সো বব গিয়ে হেরা যাবে আর কি, এটা হলো গিয়ে সলিউশন। সো ইভেন অড নাম্বার অফ জিরো থাকলে বব জিততেছে, ইভেন নাম্বার অফ থাকলে অ্যালিস জিততেছে, আর জাস্ট একটা জিরো থাকলে তখন গিয়ে বব জিততেছে। হ্যাঁ, ডিপ টু বি ছিল। ওকে, এটা প্রবাবলি ডিপ ফর ই ছিল। তো প্রবলেমটাতে যেটা বলা হয়েছে, তোমাকে এনটা ইন্টেজার দেওয়া হবে। তো এরকম আমরা যতগুলি মানে প্রত্যেকবার যেটা করব, ধরো A1 A2 A3 4 আছে, তো আমরা প্রথমবার A1 চুজ করব, চুজ করার পরে
সবার সাথে এক্সোর করবো, মানে প্রত্যেকবার কোনো একটা ইন্ডেক্সকে নিব, আই থেকে মানে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকবার একটা করে ইন্ডেক্স চুজ করব, করে ওর সাথে সবাইকে এক্সোর করব, করে সবার সাম নিব। অ্যান্ড এটা প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য করব, 1 থেকে n এর জন্য। অ্যান্ড তোমার জাস্ট বের করা লাগবে যে কোন ইন্ডেক্সের জন্য মানে ম্যাক্সিমাম সাম কত আসবে আর কি, কোন ইন্ডেক্সের জন্য। বিটগুলিকে তোমরা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারো। লাইক একটা নাম্বারে যদি এরকম থাকে, লাইক অনেকগুলি নাম্বার যদি এরকম এরকম থাকে, তো ফার্স্ট যে বিটের কলামটা আছে ওই কলাম তার পাশের জনের উপর ডিপেন্ডেন্ট না এই অপারেশনের ক্ষেত্রে, মানে এক্সর যখন করতেছো। এক্সর কথা মনে আছে না? এক্সরে কি হয়, লাইক যদি দুইটা বিট 1 1 থাকে তাইলে 0 আসবে, মানে দুইটা সেম বিট হলে 0 আসবে, আলাদা আলাদা হয়ে 1 আসতেছে, ফ্লিপ হইতেছে জাস্ট। তো এটাতে এভাবে চিন্তা করা যায় যে যেহেতু সবার সাথে আলাদা আলাদা করে আমরা কি করব, এক্সর করে নিব। তো আমার জাস্ট জানা লাগবে যে আইথ বিটটা ধরো কোন একটা র্যান্ডমলি চুজ করবো, যে A1 A2 A3 এক্সাম্পল আছে। আচ্ছা এই এক্সাম্পলের কথা চিন্তা করি, 1 3 4 6 9। তো এই ক্ষেত্রে আমার জাস্ট ফার্স্টে ধরো র্যান্ডমলি কাকে চুজ করলাম, 9কে চুজ করলাম, ঠিক আছে, A-কে ইকুয়াল টু A5 ইকুয়াল টু 9 নিলাম। তো ওর জন্য সামটা আসলে কীভাবে আসতেছে, তো কোন একটা বিট ধরো 9-এ অন আছে, ঠিক আছে, যদি 9-এ অন থাকে, ফার্স্ট বিটটার কথাই চিন্তা করি, ফার্স্ট বিটের কথা চিন্তা করি, ফার্স্ট বিটটা 9-এ যখন অন আছে, কার কার সাথে এক্সর করলে আমরা ওই বিটটাকে অন পাবো আর কার কার সাথে করলে অফ পাবো। লাইক 6-এর ক্ষেত্রে কি লাস্ট বিটটা কি অন থাকে না, সরি অফ থাকে না, মানে 0 থাকে। সো 0-র সাথে 9 মানে 6-এর সাথে 9 যখন আমরা এক্সর করবো তখন লাস্ট বিটটা কী পাবো, 0-ই পাবো। সো এটা কোনো সাম হবে না, যোগ হবে না। অ্যান্ড 4-এর সাথে যখন করবো তখন অ্যাকচুয়ালি এক্সর করলে আমরা 1 পাবো লাস্ট বিটটা। আবার যখন 4-এর সাথে এক্সর করবো তখন লাস্ট বিটটা কি, যেহেতু 4-এর কি আছে 0 আছে আর 9-এর কি আছে 1-ই আছে, অন বিট আছে, সো ওইখানে আবার অন পাবো। আবার 3-এর সাথে গিয়ে আমরা দেখতেছি যে 3-তে লাস্ট বিটটা অন আছে, মানে ফার্স্ট বিটটা অন আছে, 9-এর ক্ষেত্রে অন আছে, সো ওইখানে আবার 95 হয়ে মানে 0 হয়ে যেতেছে, 1-এর ক্ষেত্রেও সেম জিনিসই হইতেছে। তো বেসিক্যালি আমরা সবগুলি বিটকে আলাদা আলাদা করে চিন্তা করতে পারি, যে 1-এর জন্য এরকম আসতেছে, সো 9-কে যখন করতেছি ওর সাথে যখন করব তখন এই বিটটা একবার অন, এই নাম্বারের সাথে আমরা অন পাবো, এই নাম্বারের সাথে অন পাবো, এই নাম্বারে অফ পাবো, এই নাম্বারে অফ পাবো। সো বেসিক্যালি আমাদের টোটাল সামের মধ্যে ডিস্ট্রিবিউশন কেমন হবে, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2বার না, বাকি 2বার তো আমরা অ্যাকচুয়ালি 0 পাবো আসলে, তাই না? সো ওইখানে কোনো ডিস্ট্রিবিউশন আসবে না, মানে 2 1 থাকবে, বাকি 2বারে আমরা কী পাবো, 0 পাবো। সো ডিস্ট্রিবিউশন শুধু কি এটারই পাইতেছি না, আবার সেকেন্ড বিটের ক্ষেত্রে কী হইতেছে, ওর অফ আছে, বাকি যে সব জায়গায় অন আছে সে সকল জায়গায় আমরা গিয়ে কী পাবো, অন বিট পাবো এক্সর করার পরে। সো ওই মানে আমার জাস্ট জানা লাগতেছে কোন একটা নাম্বার 1001-এ ওই বিটটার জন্য কয় জায়গায় গিয়ে আমরা অন বিট পাবো, জাস্ট এটা জানা লাগতেছে। অ্যান্ড ওটা হবে যে ওই সেম পজিশনে কয়টা নাম্বারের বিটটা অফ আছে, অনের জন্য অফ নাম্বারগুলি খুঁজবো, অফের জন্য অন নাম্বারগুলি খুঁজবো, তাহলে জাস্ট ওইটা আমাদের টোটাল সামের মধ্যে কন্ট্রিবিউশন থাকবে, বাকি জায়গায় সব 0 হয়ে যেতেছে এক্সর। এটুকু কি ক্লিয়ার?
আচ্ছা, like, প্রত্যেকটার জন্য এটা আসলে যেহেতু নাম্বারগুলি 2^31 মধ্যে থাকবে, তো আমরা প্রত্যেকবার যে কোনো প্রত্যেকটা নাম্বারকে একবার করে চুজ করার পর জাস্ট চেক করব যে ওই নাম্বারে ওই বিটটা অন নাকি, মানে জাস্ট ওই বিটের জন্য কন্ট্রিবিউশন টোটাল সামে কত, ওটা জাস্ট দেখবো যে কয়জন, ও যদি অন থাকে তাইলে অফওয়ালা কয়টা নাম্বার আছে ওইটার কাউন্টের সাথে 2^i গুণ করে নিব, অ্যান্ড তাইলে আমরা অ্যাকচুয়ালি টোটাল সাম পেয়ে যাবো যে এই নাম্বারের জন্য অ্যাকচুয়ালি সাম কত পাইতেছি, জাস্ট তার মধ্যে আমাদের ম্যাক্সিমামটা নেওয়া লাগতেছে। ব্রুট ফোর্স হবে না, মানে 32 × n হবে, লাইক অনেকটা n log n এর মতো। হ্যাঁ হ্যাঁ, সবগুলি অল পসিবল হয়ে ট্রাই করবো, বাট কোনো একটা নাম্বারের জন্য মাত্র 32 বা মানে 32 বার লুপ চালে আমরা দেখতে পারতেছি যে ও কয়টা করে পাইতেছে আর কি সাম, ওই বিটের জন্য কত টোটাল সাম অ্যাড হইতেছে। এটা কি ক্লিয়ার? হুম, ক্লিয়ার হয় না? হ্যাঁ, আচ্ছা, এডিশন আর জোরের মধ্যে পার্থক্য মানে তোমার আসলে বিট ওয়াইজ চিন্তা করা লাগবে আর কি। তো এক্সোরে অ্যাকচুয়ালি এডিশনটা অনেকটা এরকম যে 2টা বিট যোগ করে 2 দিয়ে মড করার মতো, 2 দিয়ে মড করতেছে। জ্বরের সাথে লাইক ডিরেক্টলি তো কানেক্ট করতে পারবো না, বাট কিছু লাইক মানে একটা আছে, বাট ওইটা এখানে লাগবে না। লাইক আচ্ছা, মানে এইটা এক্সিস্ট করে, a প্লাস বি ইকুয়াল টু a XOR b প্লাস 2 × a and b। আরেকটা ভার্সন আছে, ওইটা মনে নাই, অর দিয়ে আর এক্সর দিয়ে, বাট এটা এখানে লাগবে না। এসেনশিয়ালি এখানে যেটা করতেছে সেটা হচ্ছে যে লাইক যদি এটা কপি করে আনি, আচ্ছা না এখান থেকে লাইক তুমি জাস্ট এই বিটটা চিন্তা করো, এখন এই বিটের মধ্যে কী হতেছে, এই ওয়ানটা কাউকে কাউকে ফ্লিপ করবে, কাউকে ফ্লিপ করবে না, মানে সবাইকে তো ফ্লিপ করবে বিকজ যেহেতু এখানে ওয়ান আছে। সো ও ফ্লিপ করলে এই 2টা জিরো হচ্ছে আমার অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশনে আসবে যোগের মধ্যে, রাইট? তো তুমি এইভাবে চিন্তা করতেছো যে লাইক লেটসে একটা বিটের কোথাও ওয়ান আছে, সো ওর উপরে যে 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 পজিশনের মধ্যে জিরো আছে তারা ফ্লিপ হয়ে এটা যদি ith বিট হয় তাহলে তারা হচ্ছে 2^i দিবে তাদের নাম্বারের ভিতরে, রাইট? সো তার আগে পিছে আরও কিছু জিনিস থাকবে, বাকি বিটগুলো যেভাবে ফ্লিপ হবে তার উপর, বাট তুমি শিওর যে এখানে 2^i পাবা, অ্যান্ড এই নাম্বারগুলো তো আলটিমেটলি যোগ করবা। সো তুমি এইখানে ডাইরেক্ট বিটের মধ্যে বসেই যোগটা করে দাও, ওইখানে ভাঙতে পারতেছো। সো দেন তুমি ধরো i+1 বিটে গেলা, এখানে দেখছো 0। সো এইখানে এবার তাহলে যেগুলো 1 থাকবে তারা কন্ট্রিবিউট করতেছে, জিরোগুলো আর কিছু করতেছে না। সো এইবার যারা 1 আছে তারা হচ্ছে 2^i+1 দিবে এখন। সো এখন তাহলে বুঝতেছো যে মানে তুমি কোনো একটা কে ফিক্স করলে ওর জন্য স্কোরটা কেমনে বাইর করবা, ওর সব বিট ধরে ধরে যাওয়া, ith বিটটা দেখবা, এটা যদি 1 হয় তাইলে কয়বার 2^i পাবা সেটা বুঝতে হবে তোমার। সো 2^i পাবা বেসিক্যালি, এটা যদি 1 হয় তাহলে তোমার দেখতে হবে যে জিরো আছে কয়টা অন্যদের, এটার কাউন্ট তো আগে থেকেই বের করে রাখা যায় যে ওই বিটের জিরো টোটাল কয়টা, ওইটার থেকে মাইনাস প্লাস করে বের করে গুণ করে দিবা। হ্যাঁ হ্যাঁ, সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল কে এর জন্য, মানে একটা ইন্ডেক্সের জন্য স্কোর তুমি হচ্ছে O(32) বের করতে পারবা, জাস্ট একটা বিট ধরে ধরে বাকি জিনিস বের হয়ে আসে অলরেডি, এই জন্য n log n হবে।
আচ্ছা, এখানে বলা আছে যে তোমার কাছে একটা লাইনের মধ্যে এনটা ভালো আছে বা ল্যাম্প আছে চিন্তা করতে পারো, অ্যান্ড সবগুলি অন আছে। তো মেনলি এখানে অনেকগুলি অপারেশন করা হবে, আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত অপারেশন করা হবে। অপারেশনটা এরকম হবে যে আই ইকুয়াল টু যখন 1 আসতেছে, 1-এর সব ডিভিজরের যে বাল্বগুলি আছে ওগুলি ফ্লিপ করব, সরি মাল্টিপলকে ফ্লিপ করবো আর কি। সো আই ইকুয়াল টু ধরো 2 এর ক্ষেত্রে, সো 2 নাম্বারে যে আছে তার যে কারেন্ট স্টেট আছে ওইটাকে ফ্লিপ করবো, যে 2-এ যদি 2-এ যে আছে সে যদি 1 থাকে তাহলে ওটাকে 0 বানায় দিব। 2-এ যদি মানে 1 বলতে আমি বুঝাইতে চাইতেছি যে ল্যাম্পটা অন আছে, আর যখন 0 তার মানে ল্যাম্পটা অফ আছে। তো 2 আই ইকুয়াল টু যখন 2 ধরতেছি তখন আমরা ওই ল্যাম্প 1 থেকে 0 হইতেছে আর 0 থেকে 1 হইতেছে। অ্যান্ড পরে হলো আই এর যতগুলি মাল্টিপল আছে সবার জন্য সেম কাজ করবে, যেমন আই ইকুয়াল টু 2, তারপর 4-এ যাবে, দেন 6, 8, এভাবে n পর্যন্ত যাবে। ধরো n ইকুয়াল টু 80 আছে, এইভাবে প্রত্যেকটা আইয়ের জন্য তার মাল্টিপলগুলিকে জাস্ট ফ্লিপ করে করে যাবে, অ্যান্ড এইভাবে এনটা অপারেশন করা হবে। করা হওয়ার পরে তোমাকে বলতে হবে যে সবচেয়ে ছোট কোন এনের জন্য এই অপারেশনগুলি করার পর এক্স্যাক্টলি কেটা বাল্বই অন থাকবে। প্রবলেম তো ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, মানে সবার জন্যই করা হবে, আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত সবার জন্য সেম অপারেশন করা হবে। আই ইকুয়াল টু 1-এর জন্য ওর মাল্টিপল সবার কাছে যাবে অ্যান্ড সবাইকে ফ্লিপ, ওর মাল্টিপলগুলি ফ্লিপ করবে। 2-এর জন্য আবার সবাই ওর মাল্টিপলে গিয়ে গিয়ে ফ্লিপ করবে, আবার 3-এর জন্য সেম কাজ করবে। অনেকটা এরকম যে এরকম আছে, যদি আমরা 3 চুজ করতাম তাহলে 1টা 0 হয়ে যেত, এটা 0 হয়ে যেত, বাকি সবগুলি তার নিজের স্টেটেই থাকতো, এরকম একটা। কোনো আইডিয়া আছে? আচ্ছা, মানে এইভাবে চিন্তা করে ট্রাই করো যে কোনো একটা, মানে যদি এনটা অপারেশন করা হয়ে যেত, হ্যাঁ, তাহলে কখন একটা বাল্ব অন থাকার পসিবিলিটি আছে? কোনো একটা বাল্ব, অলরেডি সবগুলি বাল্ব কিন্তু অন আছে, তো যেটা হয় একটা যদি ফ্লিপ হয় তাহলে কি অফ হইতেছে, বাট পরে আরেকটা যদি অপারেশন হয় তাহলে কি আবার ফ্লিপ হয়ে অন হয়ে যেতেছে না? তার মানে কোনো একটা বাল্বে যদি ইভেন টাইম ফ্লিপ হয় তাহলে সে কি ফাইনালি অন থাকবে, আর যদি অড টাইম ফ্লিপ হয় তাহলে কি সে অফ হয়ে যেতেছে, তাই না? তো এখান থেকে কোনো কিছু চিন্তা করতে পারো? কমন মাল্টিপল, মানে মাল্টিপল দিয়ে কিছু একটা বা ডিভিজর দিয়ে চিন্তা করতে পারো। একটা জিনিস এভাবে চিন্তা করতে পারো যে কোনো একটা বাল্ব কয়বার ফ্লিপ হবে আসলে। হ্যাঁ, মানে কতবার ভাগ করা যায়? হ্যাঁ, ডিভিজর সংখ্যা দিয়ে তো ভাগ করা যায় না। তো জাস্ট জানা লাগতেছে আমার যে কয়জন ডিভিজর আছে, বাট এখন চিন্তা করে এন কিন্তু অনেক বড় দেওয়া, মানে কে ইকুয়াল টু 10^18 দেওয়া, তখন কী করবো? সবার তো ডিভিজর কয়টা করে আছে এটা জানলে হবে। হুম হুম। বাট স্টিল 10^18 তো এমনিও লুপ চালানো পসিবল না। জাস্ট আচ্ছা, ডিভিজর সংখ্যা দিয়ে চিন্তা না করে ডিভিজর সংখ্যা কি ইভেন নাকি অড এইভাবে চিন্তা করা যায় কিন্তু চাইলে। মানে তোমার জানা লাগতেছে না এক্স্যাক্টলি কয়বার আছে, বাট জানতে হবে জাস্ট যে ইভেন ডিভিজর আছে নাকি অড ডিভিজর আছে, মানে এই মানে অড থাকে আর কি। সো বেসিক্যালি যেটা অ্যাকচুয়ালি হয় এভাবে চিন্তা করে এনটি ক্লাসে করানোর কথা যে কোনো একটা নাম্বারের, সো আচ্ছা নাম্বার অফ ডিভিজর বলতে কি যেটা হইতেছে, ধরো 10-এর কথা চিন্তা করি, হ্যাঁ,
তো 10-এর 2 ভাগ করলে 5 আসে। তো তো একটা ডিভিজর যদি 2 হয় আরেকটা ঠিক তার হাফের থেকে উপরে থাকবে, তাই না? তো লিটারালি একটা পেয়ার করে হইতেছে, 2 গুণ করে করে পাইতেছে। তো যেটা হয় কোন একটা নাম্বার যদি পারফেক্ট স্কোয়ার হয় ওই নাম্বারটাই 2 বার গুণ করে ওই নাম্বারটা পাইতেছো। তো তখন অ্যাকচুয়ালি কাউন্ট একটা আসার কথা না ডিভিজর, প্রত্যেকবার কিন্তু পেয়ার হয়ে হয়ে আসতেছে। তো বেসিক্যালি যেটা হবে কোনো একটা নাম্বার পারফেক্ট স্কোয়ার না হইলে তুমি প্রত্যেকবার ইভেন নাম্বার অফ ডিভিজর পাইতেছো, বাট পারফেক্ট স্কোয়ার হইলে ওই যে মিডলে মানে যেটা স্কোয়ার রুট আছে ওখানে জাস্ট একটা পাইতেছো, পেয়ার হবে না। তো ওই জন্য ওখানে আসছে অড আসবে। তো তার মানে আমরা কি বুঝতেছি যে কোন একটা নাম্বার যদি n হয় তাইলে 1 থেকে n পর্যন্ত যেসব নাম্বার পারফেক্ট স্কোয়ার আছে তারাই শুধু অফ থাকে, বাকিরা সবাই কি অন থাকবে। এইটা জাস্ট এখান থেকে সলভ করবো কেমনে? কে এর ভ্যালু মানে হ্যাঁ মানে অন কতগুলি, অন কেটা থাকা লাগবে মিনিমাম কোন n এর জন্য এক্স্যাক্টলি কেটাই অন থাকবে। হুম মানে অ্যারের সাইজ জানি না, মানে এটাই তো বের করা লাগবে। অ্যান্ড অ্যারে জানাও লাগতেছে না, লাইক লিটারালি 1 থেকে মানে তুমি এমন একটা n চাও যেটার জন্য হচ্ছে তার 1 to n পর্যন্ত নাম্বার অফ ডিভিজর গুলা যেগুলো আছে মানে ইভেন যা ইভেন নাম্বার অফ ডিভিজর দেয় কে টা এক্স্যাক্টলি এটা চাও। তো এসেনশিয়ালি এমন একটা n চাও যে পর্যন্ত হচ্ছে এক্স্যাক্টলি মানে কেটাই তোমার থাকবে। নন স্কয়ার নাম্বার আছে। মানে এভাবে চিন্তা করতে পারো যে কোন একটা নাম্বার নন স্কোয়ার হলে মানে পারফেক্ট স্কোয়ার না হলে ওইটার ভ্যালু 1 আর স্কোয়ার হলে 0, তাইলে মিনিমাম কোন এনে গিয়ে তোমার সাম হবে গিয়ে কে হবে, এভাবে চিন্তা করতে পারো। আচ্ছা এটা এভাবে চিন্তা করতে পারো, এটা অ্যাকচুয়ালি বাইনারি সার্চ দিয়ে করা লাগবে। তো কোন একটা রেঞ্জ 1 থেকে n এর মধ্যে কয়টা পারফেক্ট স্কোয়ার আছে এটা বের করার মানে অর্ডার অফ 1-এ বের করা যেতে পারে। এটা কেমনে করবো? হ্যাঁ লাইক রুট করলে অ্যাকচুয়ালি রুট ওভার n যেটা আসবে সেটা অ্যাকচুয়ালি অ্যান্সার যে ও হ্যাঁ। তো যদি 10 করে রুট ওভার করার পর অ্যাকচুয়ালি 3 আসবে মানে ফ্লোর ভ্যালুটা। তো যদি 3 আসে অ্যাকচুয়ালি 3 এর পরে যে নাম্বারটা আছে সেটা অ্যাকচুয়ালি স্কোয়ার করলে কি 10-এর বড় হয়ে যায়। তো তার মানে 1 থেকে 1 2 3 এই তিনজনকে স্কোয়ার করলে 10-এর মধ্যে থাকতেছে। অ্যান্ড ওইগুলি কি 1 4 আর 9 এরাই তো পারফেক্ট স্কোয়ার না। অ্যান্ড এদেরই শুধু তোমার কি থাকতেছে অড ডিভিজর থাকতেছে, বাকি সবারই ইভেন ডিভিজর। তার মানে বাকি সবগুলি মানে 1 বাদে 2 3 5 6 7 8 এগুলি সবগুলি কি অন থাকতেছে অ্যান্ড 10। তো তার মানে আমরা যেটা করবো মানে আমরা একটু শিওর হইতেছি যে যত বড় এন নিতেছি আমার লাইট অন থাকতেছে তত বেশি, যত লেফটে আসবো তত কমতেছে। তো এটা অ্যাকচুয়ালি কি ইনক্রিজিং ফাংশনে দিতেছে না। তো এখান থেকে আমরা মানে জাস্ট যেটা করব বার সেট করলাম এল ইকুয়াল লো আর হাই সেট করলাম ধরো 10⁻18 সেট করলাম। এখন জাস্ট প্রত্যেকবার মিড পয়েন্টটা চেক করব যে মিডের জন্য কীভাবে চেক করব। ধরো m ইকুয়াল টু লো প্লাস এরকম পাইলাম। তো ধরো একটা মিড ফিক্স হলো, মিড ফিক্স হওয়ার পর আমার জাস্ট চেক করা লাগবে এখানে কয়টা অন বাল্ব থাকতেছে, সেটা বের করা একদম ইজি। এখানে যদি কাউন্ট হিসাব করি কাউন্ট ইকুয়ালটি আসবে m মাইনাস রুট ওভার m, এতগুলি তো না তাই না, কারণ রুট ওভার এনটা হলো গিয়ে যেগুলো হলো তোমার অফ আছে জাস্ট এখান থেকে এটা বিয়োগ করার পর আমরা পাইতেছি কয়টা বাল্ব অন আছে। অ্যান্ড যদি সেটা কে থেকে ছোট হয় তাহলে আমাদের কি করা লাগবে, লোয়ের ভ্যালুটা বাড়াইতে হবে। মানে অ্যান্সার ডেফিনেটলি m+1 থেকে হাইয়ের মধ্যে আছে, কারণ এর থেকে যত নিচে যাব তত অ্যাকচুয়ালি কি বাল্ব অন কমবে না।
আর যদি বড় হয় তখন অ্যাকচুয়ালি আমাদেরকে রেঞ্জটা ছোট করতে হবে, মানে ছোটোর দিকে যেতে হবে। তো আর ইকুয়াল হলে অ্যান্সার অ্যাকচুয়ালি পেয়ে গেছি। আচ্ছা না সরি, ইকুয়াল হলে আমাদের অ্যাকচুয়ালি চেক করা লাগবে, কারণ এক্স্যাক্টলি এমন কোনো একটা পজিশন যদি হয় যে নাও বাড়তে পারে, n বাড়লেও হ্যাঁ সংখ্যা বাল্ব সংখ্যা নাও বাড়তে পারে, মানে এমন হইতে পারে যে এক্স্যাক্টলি একটা পয়েন্ট আছে যেখানে একটা পারফেক্ট স্কোয়ার আছে, তো ওইখানে গিয়ে তোমার মিডটা পাইলা, বাট তার আগের পয়েন্ট পর্যন্ত নিলে হইতেছে, এরকম হইতে পারে। সো এক কম বেশি যেন না হয় সেই জন্য জাস্ট এটা ইকুয়াল দিয়ে চেক করলে কোনো কর্নার থাকবে না। আচ্ছা, এই প্রবলেমটা ব্রেকে দেওয়া হয়েছিল, মানে কেউ কিছু পাইছিল এটাতে? বল। আচ্ছা, এটাতে যেটা হচ্ছে মেনলি ফার্স্ট অফ অল অবজারভেশনগুলি এরকম হবে যে তোমাকে একটা জিনিস খেয়াল করো, ডি ইকুয়াল টু একজন এক্স দিয়ে শুরু করতে। আচ্ছা, প্রবলেমটা তো ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, প্রবলেমটা হলো যে তোমার কাছে ববের কাছে একটা অ্যারে ছিল, অ্যারেতে তোমাকেও দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারা দুইজনই দুইটা নাম্বার দিয়ে কিছু অপারেশন করছে। অপারেশনটা হলো ডি ইকুয়াল টু ধরো একজন এক্স ধরে নিয়ে তারপর অপারেশন করছে এরকম যে লেফট থেকে রাইটে যাবে, অ্যান্ড প্রত্যেকবার যেটা করবে অ্যারে যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের সাথে কারেন্ট ভ্যালু ইদার যোগ করে ওটাতে রাখবে, আর না হয় এক্সর করে রাখবে। সেম কাজটা একবার বব করছে, অ্যান্ড অ্যালিস এই কাজটা করছে এক্স ডি ইকুয়াল টু এক্স ধরে, অ্যান্ড বব কাজটা করছে ডি ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ধরে, মানে স্টার্টিং ভ্যালু এক্স প্লাস থ্রি ধরে সেখান থেকে ইদার একবার যোগ করছে অথবা এক্সর করছে, এভাবে প্রত্যেকটা ভ্যালুর সাথে করছে অ্যারের। করার পর ফাইনালি দুইটা ভ্যালু y1 যেটা পাইছে অ্যালিস আর বব পাইতেছে y2। তো অ্যাকচুয়ালি সাম করবে নাকি এক্সর করবে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি y1 y2 কী আসবে, মানে অনেকগুলি আসতে পারে অ্যাকচুয়ালি ইন্ডিং পয়েন্টটা। তো এখানে যেটা বলতেছে যে তোমাকে y1 y2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দেওয়া হয়েছে, তো তোমাকে বলতে হবে অ্যাকচুয়ালি ভ্যালুটা কি ববের নাকি অ্যালিসের। অ্যান্ড ওয়াই যে ভ্যালুটা দেওয়া হয়েছে ডেফিনেটলি এটা কনফার্ম করতেছে যে এটা অ্যালিস বব দুইজনেরই হবে না, কখনো যে কোনো একজনেরই হবে। আচ্ছা, মানে এটা কেন? মানে হচ্ছে মানে ডি তো একজনের জোর একজনের বিজোড় থাকে, হুম হুম আর যোগ করি বা জড় করি মানে হচ্ছে মানে জি যদি প্রথমে জোর থাকে, হ্যাঁ এটা যোগ বা জোর যাই করি মানে আউটপুটটা সেম থাকে, মানে আউটপুট জোর হবে বা বিজোড়, মানে বাট এআই তো জোর জোর যা আসছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনার যদি জোর ভ্যালু থাকে, হুম এআই যদি জোর হয় আপনি হচ্ছে জোরই আউটপুট পাচ্ছেন, মানে আপনি এআই এর ভ্যালু ফলো করতেছেন। আর যদি এআই যদি মানে আপনি যদি বিজোড় ভ্যালুতে স্টার্ট করেন তাহলে আপনি ইয়া অপোজিট ভ্যালু। হ্যাঁ, এটাই সলিউশন অ্যাকচুয়ালি, মানে এটা ভালো ট্রিকই ছিল যে ফার্স্টে দেখা মানে অনেক কঠিন কিছু। হ্যাঁ ওকে, এটা ভালো অবজারভেশন ছিল, মানে ফার্স্টে দেখা মনে হতে পারে অনেক কঠিন প্রবলেম, বাট এটা ডিপ টু বি ছিল আসলে। তো মেনলি যেটা হয় সাম করলে মানে কোন একটা নাম্বারের যদি ইভেন হয়, ইভেন নাম্বারের সাথে ইভেন নাম্বার যোগ করলে ইভেনই পাবো, অড ইভেন নাম্বারের সাথে অড যোগ করলে অডই পাবো, সরি অড নাম্বার পাবো। আবার অড, তো এটা আবার এক্সরের জন্য এই সেম জিনিসটা এক্সরের জন্য ট্রু। অড নাম্বারের ইভেন নাম্বারের সাথে যদি ইভেন নাম্বার এক্সর করো তাহলে ইভেন পাবা, আবার ইভেন নাম্বারের সাথে অড নাম্বার এক্সর করলে অড নাম্বার পাবা। এর কারণ হলো এক্সরের ক্ষেত্রে ধরো কোনো একটা ইভেন নাম্বার যদি হয় সেক্ষেত্রে লাস্ট বিটটা তো জিরো থাকবে, অ্যান্ড অড নাম্বারের ক্ষেত্রেও কী থাকে লাস্টে ওয়ান থাকে আসলে, তো লাস্ট বিটটা এক্সর করার পরে ওয়ান হয়ে যেতেছে, অ্যান্ড জিরো জিরো থাকলে অ্যাকচুয়ালি জিরো আসবে, এই জন্য সেম থাকে। তো এখানে বলেও দিচ্ছে যে ফার্স্টে একজন অড দিয়ে শুরু হইতেছে আর একজন ইভেন দিয়ে শুরু হইতেছে, তো এটাই জাস্ট একটু ক্যাচ যে, তো জাস্ট হয়তো তুমি অ্যারের সবগুলি ভ্যালুকে এর সবগুলি ভ্যালুকে নিয়ে যোগ করবা, যোগ করে এক্সের সাথে একবার এক্সর করতে পারো, সরি এক্সরের সাথে তোমার সরি এক্সের সাথে তোমার প্যারিটি চেক করা লাগবে, যদি সেম হয় ওয়াইয়ের সাথে মিলতে হবে আর কি, জাস্ট লাইক ইদার তুমি এক্সর করতে পারো অথবা যোগ করে যে কোনো একটাই করো না কেন প্যারিটিও তো সেম আসবে, অ্যান্ড তোমার সাথে ওয়াইয়ের সাথে জাস্ট প্যারিটি মিলে নাকি এটা চেক করা লাগবে, লাইক এরকম।
ধরো আমি সাম নিতেছি, এটার প্যারিটি আর ওয়াইয়ের প্যারিটি যদি সেম হয় তাহলে অ্যাকচুয়ালি অ্যালিস নিছে, আর যদি এটা হয় এদের প্যারিটি যদি সেম হয় ওয়াইয়ের সাথে তাহলে অ্যাকচুয়ালি ববের অপারেশনের ভ্যালুটা দিছে। এই সলিউশনটা ক্লিয়ার না? আচ্ছা, আর লাস্ট প্রবলেম হলো যে তোমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে, অ্যারেতে এনটা ভ্যালু দেওয়া আছে, তো অ্যারে সবগুলি ভ্যালু যোগ করলে তুমি সামেশন 0 পাবা। অ্যান্ড তোমাকে এমন একটাভাবে রিঅ্যারেঞ্জ করা লাগবে অ্যারেটাকে যেন ওদের ওই রিঅ্যারেঞ্জ করার পরে ম্যাক্সিমাম সাবের সাম, অ্যাবসলিউট সাবের সাম, লাইক এরকমও যদি হয় -3 -4 এরকম থাকে, এটা তো সাম হলে গিয়ে 7, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি নিব অ্যাবসলিউট সাম আর কি 7 নিব। সো অ্যাবসলিউট সাম হলে গিয়ে তোমাদের অ্যারের ম্যাক্স মাইনাস মিন থেকে ছোট হইতে হবে। এটাতে ফার্স্টে এরকম চিন্তা করা যায় যে আমরা অ্যারের এলিমেন্টগুলি এমনভাবে সাজাবো যেন সামগুলি সবসময় 0-র কাছাকাছি থাকে। যেহেতু অ্যাবসলিউট নিতেছি সেক্ষেত্রে আমাদের 0-র কাছাকাছি রাখাটা মানে তাইলে এটা সবসময় করা পসিবল না হইতে পারে। ওয়েল, এরকম কিছু কি কারো মাথায় আসতেছে যে ফার্স্টে একটা পজিটিভ দিলাম, তারপর একটা নেগেটিভ বা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ করে দিলাম, তাইলে কিন্তু মানে 0-র কাছাকাছি থাকার পসিবিলিটি অনেক বেশি। বাট সমস্যা হলো যে যদি এমন হয় অনেকগুলি নেগেটিভ আছে জাস্ট একটা পজিটিভ আছে, সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। মানে এটা গ্যারান্টি করতেছে না যে এটাই সবসময় ট্রু হবে, যে সবগুলি সাবের সাম ম্যাক্সিমাম মাইনাস মিনিমামের থেকে ছোট হবে আর কি। তো এই জিনিসটা এভাবে চিন্তা করা যায় যে একটা 2D গ্রাফের কথা চিন্তা করো প্লেনে, তো ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে তো পজিটিভ, নিচে নেগেটিভ। তো আমরা যেটা করব এক্স অ্যাক্সিসে যেটা মিন করব যে কোনো একটা এলিমেন্ট যদি অ্যারের এলিমেন্টে রাখি, ঠিক আছে, তখন আর ওয়াই অ্যাক্সিস হলো গিয়ে সামটা মিন করবে, এদিকে মিন করতেছি অ্যারের এলিমেন্টগুলি। তো মেন ক্যাচটা হলো যে আমরা ফার্স্টে সবচেয়ে বড় যে পজিটিভ নাম্বার, আচ্ছা সবচেয়ে বড় না ধরলে হয়, যে কোনো একটা পজিটিভ নাম্বার নিয়ে ধরবো। নেওয়ার পরে এভাবে চিন্তা করে দেখো, আমি যদি এখন আরেকটা পজিটিভ নাম্বার যোগ করি তাহলে কি উপরের দিকে যাবে না সামের ভ্যালুটা, যেহেতু সাম ওয়াই এক্সিসে মিন করতেছে? আচ্ছা, এইভাবে যদি ক্লিয়ার না হয় এভাবে চিন্তা করতে পারো যে অ্যারেটা বানাই ফেললা, বানানোর পরে প্রিফিক্সাম দিয়ে চিন্তা করতে পারো কোনো একটা সাবের সাম প্রিফিক্সাম দিয়ে কেমনে বের করো। এন্ডিং পয়েন্টটা নাও, নেওয়ার পরে জাস্ট লেফটে যে পয়েন্ট আছে সেই পয়েন্টের আগের প্রিফিক্সামটা বিয়োগ করলে পেয়ে যাই না? তো এখানে যেটা হইতেছে, যেহেতু আমরা সবসময় প্রথম থেকে শুরু করে সামের ভ্যালুগুলি আমরা ওয়াই এক্সিসে প্লট করতেছি, তো যেটা হবে র্যান্ডমলি ধরো পয়েন্টগুলি এরকম আসছে, আমাদের হাইয়েস্ট যে পয়েন্টটা আছে সেখান থেকে যদি লোয়েস্ট পয়েন্টটা বিয়োগ করি ওয়াই এক্সিসের এই যে একটু, এইটা যেন কখনো আমাদের ম্যাক্স অফ এআই মিন অফ এআই থেকে না বড় হয়, এটা জাস্ট খেয়াল রাখা লাগবে। তো এইটা এভাবে করা যায় যে কোনো একটা পজিটিভ নাম্বার নিয়ে শুরু করলাম, ঠিক আছে, তখন আমাদের ইনিশিয়ালি সাম থাকতেছে লাইক আই ইকুয়াল টু ধরো 1-এর জন্য ইনিশিয়ালি সামটা থাকতেছে এখানে। তো আমরা ততক্ষণ পর্যন্ত নেগেটিভ নাম্বার নিব যতক্ষণ পর্যন্ত আমাদের সাম 0 না হয়, কারেন্ট যে সাম আছে। তো এইভাবে চিন্তা করতে পারো যে প্রথমে আমরা এখানে ধরো 15 নিলাম, সাম আসলো 15, এরপর কোনো একটা নেগেটিভ নাম্বার র্যান্ডমলি যে কোনো একটা নেগেটিভ নাম্বার যদি -17 নেই তাহলে আমাদের সাম কত হইতেছে
-2 আসতেছে। যখনই আমার এই জিরো মানে এই বারটা ক্রস করে সামটা নিচে চলে আসবে, তখনই আমরা আবার একটা পজিটিভ নাম্বার যোগ করব। অ্যান্ড এটা ততক্ষণ পর্যন্ত যোগ করব যতক্ষণ পর্যন্ত আমাদের সাম 0 থেকে বড় না হয়। প্রত্যেকবার সেম কাজ করব, যখনই সামটা পজিটিভ আছে তখন আমরা নেগেটিভ নাম্বারগুলি যোগ করব, ততক্ষণ পর্যন্ত যোগ করব যতক্ষণ পর্যন্ত 0 থেকে নিচে না, 0 থেকে বড় আছে। অ্যান্ড 0 সমান বা অথবা নিচে চলে গেলে আমরা আবার পজিটিভ নাম্বার যোগ করব। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত নেগেটিভ থাকতেছে। অ্যান্ড এই কাজটা পজিটিভের ক্ষেত্রে যেমন করতেছি, নেগেটিভের ক্ষেত্রেও সেম কাজই করব। নেগেটিভ হইলে ততক্ষণ পর্যন্ত পজিটিভ যোগ করব যতক্ষণ পর্যন্ত আমার 0 থেকে বড় না হয় বা অথবা সমান না হয়। তো এটা অ্যাকচুয়ালি যেটা গ্যারান্টি করতেছে ম্যাক্সিমাম সাম আসলে কী হতে পারে। কোন একটা ধরো প্রথমে একদম ম্যাক্সিমাম নাম্বারটাই চিন্তা করো। ম্যাক্সিমাম নাম্বার যদি কত, এখানে 15 আছে, 15 থেকে আমরা কি করতেছি যে 1-এর নিচে যদি যায় সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি উপর দিকে চলে যেতেছি, তাই না? মানে পজিটিভ নাম্বার যোগ করতেছি। মিনিমাম বার ধরো এটা হলো ম্যাক্সিমাম বার, যেটা সরি হ্যাঁ 15 আর হলে কি -18। তো যেটা হবে 1-এর থেকে যদি -18 নিচে যায়, আরও -18 -17 পর্যন্ত যাবে না, এর বেশি তো যাবে না কখনো। সো যেহেতু 0-র উপর থেকে সবসময় আমরা নিচের দিকে যাইতেছি, কখনোই মিনিমাম বারটা ক্রস করবে না। আর আমরা কি প্রিফিক্স সামে যেটা করি, এরকম করি না? তো যেটা হবে যে তোমার এই পয়েন্টগুলি কি মিন করতেছে, আমাদের প্রিফিক্স সামগুলি মিন করতেছে না? প্রিফিক্স সামের যেহেতু মিন করতেছে, তো উপরে সবচেয়ে হাইয়েস্ট বার যেহেতু যেটা পাইতেছি ম্যাক্সিমাম দিয়ে যেহেতু শুরু করতেছি, মানে ওয়ার্স্ট পসিবল কেস যেটা হইতে পারে যে ম্যাক্সিমাম সাম দিয়ে শুরু করতেছি, যেটা এই কন্ডিশনটাকে ব্রেক করতে হইলে অ্যাটলিস্ট আরেকটা সাম এমন পাওয়া লাগবে যেটার সাম হলো তোমার -18কে ক্রস করতেছে অথবা টাচ করতেছে, তাই না? যেটা যেহেতু আমরা 1 থেকে অ্যাটলিস্ট 1 থেকে বিয়োগ করতেছি, অ্যাটলিস্ট এর উপর থেকেও বিয়োগ করতে পারি, বাট 1-এর থেকে নিচে কোনো নাম্বার থেকে নিচে যেহেতু যাব না, তখন অ্যাকচুয়ালি এই এক্সাম্পলে 1 থেকে যখন -18 ঘর নিচে যেতেছি বা 18 ঘর নিচে যেতেছি, -17-এর নিচে কখনো যাব না। সো আসলে কখনো মিনিমাম বারটাকে হিট করতেছি না আমরা। ইদার আমরা মিনিমাম বারটাকে আগে ফিক্স করে নিতেছি, দেন জাস্ট উপরে উঠেতেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার 0 থেকে ছোট আছে, 0 থেকে উপরে গেলে আমরা আবার নিচে নিয়ে আসবো। নিয়ে এসে আবার লাইক জিনিসটা হলো অনেকটা পজিটিভ সাম থাকলে ওটা নেগেটিভ বানানোর ট্রাই করবো, নেগেটিভ থাকলে পজিটিভ বানানোর ট্রাই করবো। অ্যান্ড কখনো যে কোনো একটা বার আগে হিট করাই নিব, নিয়ে মিনিমাম বারটা আর হিট করতে দিব না, এটাই করতেছি। আচ্ছা, মানে নেগেটিভ নাম্বার যদি শেষ হয়ে যায় জাস্ট নর্মাল র্যান্ডমলি পজিটিভ নাম্বার অ্যাড করলেই হবে। কারণ আমি মাত্রই দেখাইলাম যে যেহেতু সাম 0 আছে, সো এমন আচ্ছা যদি এটা হয় তো তোমার জাস্ট ওই যে ইম্পসিবল কেস এমন হতে পারে যে লাস্টে গিয়ে কোনো একটা প্রিফিক্স সাম এমন আসতেছে যেটার জন্য নেগেটিভ হয়ে যেতেছে, মানে এই বারটা ক্রস করতেছে। হুম, যে কোনো নেগেটিভ পজিটিভ নেওয়া যেতে পারে, সমস্যা নেই। লাইক যেহেতু তুমি নিচে নামতেছো বাট 1-এর বার তো ক্রস করতেছো না। সো ইভেন মানে যেহেতু র্যান্ডমলি এই জন্য কাজ করবে যেহেতু অ্যাটলিস্ট 1 থেকে নিচে নামতেছি, সো কখন আমরা মিনিমাম বারটাকে হিট করতে দিব না আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বুঝলাম। ওকে ছিলাম, নিয়ে নামতেছি। হুম, নাই, আচ্ছা ইয়া লাইক এইটা করলে লাইক একটাই কেস হতে পারে যেটা হলো তোমার একদম সব যেভাবে নাও না কেন মিনিমাম, যেহেতু ম্যাক্সিমাম বারটাকে হিট করে নিছো আর আমি আগে বলে দিছি যে এদের সাম অ্যাকচুয়ালি 0 হবে। সো তুমি যোগ করে মানে নেগেটিভগুলি এমনভাবে আসবে যেন লোয়েস্ট বারে কাছাকাছি যাবে,
সাম কিন্তু জিরো হবে, মানে এর ভ্যালুগুলি সাম কিন্তু জিরো হবে, এটা আমি বলে দিচ্ছি। সো ওইরকম ভ্যালু তুমি পাবা যে একদম মিনিমামের কাছাকাছি যাবে। আর জাস্ট এখানে মানে একটা পয়েন্ট হলো যে একের নিচে কোনো নাম্বার দিয়ে থাকা অবস্থায় তুমি কোনো নেগেটিভ নাম্বার অ্যাড করবো না, সবসময় পজিটিভ নাম্বার অ্যাড করতেছো এরকম। হ্যাঁ, তখন আর কি একটু নেগেটিভ হইতে পারে সব, অথবা সব পজিটিভ হইতে পারে, সেটা আলাদা কিছু হবে। আচ্ছা, সো ওইটা শেষ, বাট ওইটা কি সলভ হয়েছে? রিভার্স অপারেশনটা কি হ্যান্ডেল হয়েছে? এখানে তো জাস্ট অ্যাপেন্ডের অপারেশনটা দেখাইছিলাম আর হচ্ছে সাইক্লিক শিফটটা দেখাইছিলাম। রিভার্সটা আসলে খুব ইজি, জাস্ট মানে উল্টাটাও স্টোর করে রাখতে হবে একই সাথে। তো আমি যদি রিভার্স অর্ডারের অপারেশনগুলো মানে রিভার্স অ্যারেটার জন্য যদি স্কোরটা স্টোর করে রেখে দিই, তাহলে দেখবা যে অ্যাপেন্ড করলে কি হবে, ওয়েল এটার লাস্ট একটা এক্স আসবে অ্যান্ড এই পুরাটাকে এলিভেট করতে হবে। সাইক্লিক শিফট করলে কি হবে, এইটাকে ধরে নিয়ে এখানে এনে এত লম্বা করে দিতে হবে। আর রিভার্স বললে কি হবে, দুইটা স্কোরের মধ্যে এক্সচেঞ্জ হবে। তো এইভাবে হচ্ছে রিভার্সটা হ্যান্ডেল করা যায়, জাস্ট আরেকটা সাইড স্টোর করে রেখে। আর এর মধ্যে অ্যাট এনি মোমেন্ট আমাকে জানতে হবে যে শুরুতে কি আছে লাস্টে কি আছে। সো মানে অ্যারেটাও অ্যাকচুয়ালি মেইনটেইন করতে হবে, ওইটার জন্য জাস্ট একটা ডাবল এন্ডেড কিউ টাইপের কিছু রাখলেই হয়। সো ইয়া, দ্যাটস অল ফর দিস ডে। অনেকগুলো প্রবলেম ছিল। আমাদের এক সপ্তাহ পরে যে সেশনটা সেটা হচ্ছে কি ফাইনাল সেশন। হ্যাঁ, ইয়া আইসিবিসি প্রবলেমসের উপরে আমাদের হয়তো সামনে কয়েকটা টিম কন্টেস্ট হবে উত্তরা ইউনিভার্সিটি আইপিসিটার জন্য। তো ওইটার জন্য নিউজ আসলে বলে দিব আর কি। সো ইয়া, সি ইউ ইন আনাদার